আহ আচ্ছা, তাহলে আমাদের কালকে পরীক্ষা। তা এখন তোমাদের মেন্টাল প্রিপারেশনের জন্য আমরা ফুল সিলেবাসটা সংক্ষেপে ডিসকাস করি। তা আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 4 এটার থেকে একটা সেকশন থাকবে। তাই এই অংশটাও চ্যাপ্টার 1 এর ভেতরেই আমি ধরছি। তাই এটা তোমাদের ফ্যামিলিয়ার। আমরা এখানে একটা ট্রান্সপোর্ট সিস্টেম দেখি, ট্রান্সপোর্টেশন সিস্টেম বা একটা বাস ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা তোমাদের নিশ্চয়ই বেশ পরিচিত হওয়ার কথা। তো এখান থেকে আমরা কিভাবে প্রিপেয়ার, পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার্ড হতে পারি বা প্রিপারেশন কিভাবে নিতে পারি, তা এই অংশের ভিতরে ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমরা যদি চিন্তা করি যে ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচে, আমরা যে মেইন টেক্সটে ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচের সঙ্গে পরিচিত, যে ধরা যাক যে আমরা ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচে এই ট্রান্সপোর্টেশন সিস্টেম বা এই যে বাস মডেল এটাকে রান, তাহলে আমাদের আহ কি দরকার, এইভাবে আমরা রেডি হতে পারি। অর্থাৎ কি না, ধরা যাক যে আমরা ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচে এই ট্রান্সপোর্টেশন সিস্টেম বা বাস মডেল এটাকে আমরা এক্সিকিউট করতে চাই। তো এই জন্য কি কি স্টেট ভেরিয়েবল দরকার বা কি কি ইভেন্টের দরকার, এগুলি আমাদের মাথায় থাকতে হবে, বা আমরা এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারি। আর এছাড়া এখানে বিভিন্ন জেনেরিক ওয়েতে বিভিন্ন বিষয় এখানে ডিফাইন করা আছে, এইগুলিও আমাদের প্রিপারেশনের জন্য দরকার, এগুলিও আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়টা। আচ্ছা, এখন আমরা এখন মেইন যে টেক্সট সেখানে ফেরত আসি। মেইন টেক্সটের ভেতরে চ্যাপ্টার 1 থেকে আমরা এই ছবিটা মনে রাখতে পারি, অর্থাৎ ওয়েস টু স্টাডি এ সিস্টেম, এটা আমরা মাথায় রাখতে পারি। এরপরে এইখানে এইখানে এই যে সিমুলেশন মডেলকে আমরা এই যে বিভিন্ন ডাইমেনশন অনুযায়ী ক্লাসিফাই করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে প্রিপেয়ার প্রিপেয়ার হওয়া দরকার এক্সাম্পল সহ, এটা আমাদের দরকার। এরপরে ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন কাকে বলে, এ ধরনের জিনিসপত্র এবং এই এক্সাম্পলটা, এটাও আমাদের মাথায় রাখা দরকার। এরপরে টাইম অ্যাডভান্স মেকানিজম, এখানে আমাদের টাইম অ্যাডভান্স মেকানিজম এর যে দুইটা প্রিন্সিপাল অ্যাপ্রোচ আছে, নেক্সট ইভেন্ট আর ফিক্সড ইনক্রিমেন্ট টাইম অ্যাডভান্স অ্যাপ্রোচ, এটার মানে কোনটা কি, এগুলি জানা দরকার। এরপরে এরপরে আমাদের এই যে কম্পোনেন্টস অ্যান্ড অর্গানাইজেশন অফ এ ডিইএস, ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন মডেল, তো এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলি কম্পোনেন্ট, এগুলি সবই কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলির যে বেসিক ডেফিনিশন বা কম্পোনেন্ট গুলি কি কি এবং কম্পোনেন্ট গুলির যে আসলে কোনটা কি, উদাহরণস্বরূপ টাইমিং রুটিন, এটার পারপাস কি, সিমুলেশন ক্লক এটা আসলে কি, এরকম জিনিস আমাদের জানা দরকার। তাই এরপরে এই যে ফ্লো চার্ট, এই যে অর্গানাইজেশন, কম্পোনেন্ট এবং অর্গানাইজেশন, অর্গানাইজেশনটাই আসলে ফ্লো চার্ট, আর কম্পোনেন্ট এইটা। তা ফ্লো চার্টটাও আমাদের আসলে মনে রাখা দরকার। আর এরপরে এখানে যে ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচ, তা আমাদের পরীক্ষার জন্য মেনলি আসলে ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচটাই দরকার। আমি যেরকমটা একটু আগে এই যে এখানে বললাম যে আমাদের ট্রান্সপোর্টেশন মডেলের একটা প্রবলেম, যদি ইভেন্ট শিডিউলিং অ্যাপ্রোচে আমি রান করতে চাই, তাহলে কি দরকার হবে সেইটা। তো এরপরে MM1 কিউ বা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেম, তো এখানে যে আমাদের
মানে এখানে ধরা যাক যে এমটি অ্যান্ড আইডেল স্টেট, এটা বলতে আসলে কি বোঝায়, এরকম কিছু বেসিক ব্যাপার স্যাপার আছে। বা আইআইডি, এটা বলতে কি বোঝায়। এবং এখানে যে পারফরমেন্স মেজার, আমরা আসলে কি কি ওয়েতে পারফরমেন্স মেজার করছি, মানে তিনটা পারফরমেন্স মেজার আমরা এখানে নিচ্ছি। তা এখন এখানে বেশ কিছু ফর্মাল কথাবার্তা আছে। ফর্মাল কথাবার্তা মানে এতটা না মনে রাখলেও সমস্যা নাই। মোটামুটি ভাবে আমাদের মানে পারফরমেন্স মেজার তিনটা কি, এবং এই পারফরমেন্স তিনটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করতে পারি, এইটা জানলেই হবে। মানে এখানে যে অনেক মানে এক ধরনের ফর্মাল ডেসক্রিপশন আছে, টাইম এভারেজ কেন কাজ করে বা টাইম এভারেজ বিষয়টা কি, এই বিষয়টা মোটামুটি জানলেই হবে। মানে এখানে যে খুব একদম খুব মানে টু দি পয়েন্ট ফর্মাল ডেসক্রিপশন মানে দরকার আছে ওরকম না। মানে বিষয়টা হলো যে এরকম গিভেন ডাটা থাকলে আমরা বের করতে পারি কিনা, এইটাই মেইন। মানে এই এই জিনিসটাই দরকার। তা এখন যে এই বিষয়টা অবশ্যই এখানে দরকার, অর্থাৎ কিনা যে আমরা মানে এরকম সিমুলেশন পেন অ্যান্ড পেপার মেথডে বের করতে পারি কিনা। মানে যদি আমাদের ইনিশিয়াল মানে ডাটা দিয়ে দেওয়া হয় বা ইনিশিয়ালাইজেশন করে দেওয়া হয়, তখন আমরা এটা মানে সিমুলেশনটাকে পেন অ্যান্ড পেপার বেসড মেথডে সামনের দিকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি কিনা, মানে সামনের দিকে টেনে নিয়ে যেতে পারি কিনা, সেটা অবশ্যই খুবই দরকার। এরপরে আমাদের MM1Q হয়ে গেল। এবং MM1Q এর এখানে মানে আমাদের মানে যদি জিনিসটা মানে পেন অ্যান্ড পেপার বেসড মেথডে যদি রান করতে হয়, মানে আসলে ফ্লো চার্ট হতো, সেখানে অবশ্যই একজনের মানে দরকার। আচ্ছা, তাই এরপরে আমরা আমাদের এখানে ইভেন্ট গ্রাফ একটা বিষয় আছে। তো ইভেন্ট গ্রাফ পরীক্ষার জন্য আমরা বাদ দিতে পারি। ইভেন্ট গ্রাফের মানে প্রিপারেশনের জন্য দরকার নেই, এটা বাদ দেওয়া যেতে পারে। সিমুলেশন অফ ইনভেন্টরি সিস্টেম, মানে এটা অবশ্যই দরকার, যে এখানে কি কি সোর্স অফ র্যান্ডমনেস আছে এবং এগুলি কিভাবে আমরা ম্যানেজ করি, মানে কি কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে ম্যানেজ করি, এবং মানে কি কি টাইপের কস্ট হয়। অর্থাৎ কিনা যে মানে এখান থেকে মানে একটা সিমুলেশন অফ ইনভেন্টরি সিস্টেম আমাদের এখানে যেভাবে বর্ণনা করা আছে, সেই অনুযায়ী আমাদের এটা মানে রেডি হতে হবে, এইটাই হচ্ছে কথা। মানে এখানে কি কি ইভেন্ট হতে পারে, ইভেন্ট গ্রাফের দরকার নেই। আচ্ছা, তা এরপরে এরপরে মনে হয় আমাদের চ্যাপ্টার ওয়ানের খুব বেশি কিছু নাই। চ্যাপ্টার ওয়ানের পরে আমরা চ্যাপ্টার ফোরে চলে আসতে পারি। তো ফোর চ্যাপ্টার ফোরে আমি শুরুতেই একদম শেষে চলে যাই। চ্যাপ্টার ফোরে একদম শেষে শেষে আসলে এই যে দি ডেঞ্জার অফ রিপ্লেসিং এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বাই ইটস মিন, এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এই এক্সাম্পলটাও আসলে MM1Q বা সিঙ্গেল সার্ভার কিউ রিলেটেড। তাই এই এক্সাম্পলটা আমরা মন দিয়ে দেখতে পারি। যে এখানে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে যে MM1Q মানে এটা যদি আমরা খুব মানে রো এর ভ্যালু যেটা, মানে এই যে রো যেটা ইউটিলাইজেশন ফ্যাক্টর, এই রো যদি আমরা বেশ হাই একটা ভ্যালু নিয়ে রান করি, তো তাহলে সেখানে ডিলে বেশ হাই হবে। মানে এগুলি ওই যে অ্যানালিটিক্যাল মেথডে বের করা যায়। তা এখন এইখানে ডিলে অনেক হাই হচ্ছে, কিন্তু আমরা যদি এটা মিন ভ্যালু দিয়েই ধরা যাক যে মানে মিন ভ্যালু দিয়েই যদি আমরা হচ্ছে রান করতাম, অর্থাৎ কিনা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে ভ্যালু জেনারেট করে না করে আমরা যদি খালি মিন ভ্যালু যদি ধরে নেই যে প্রত্যেকটাই হচ্ছে এক্স্যাক্টলি মিন ভ্যালু ফলো করবে, তো তাহলে কি এখানে কোনো ডিলে হতো? তাহলে আসলে এখানে কোনো ডিলে হতো না। কিন্তু আমরা অ্যানালিটিক্যাল রেজাল্ট থেকে দেখতে পাচ্ছি এবং প্র্যাকটিক্যালি সিমুলেশন রান করেও আমরা দেখতে পাবো যে এখানে ডিলে বেশ হাই। কিন্তু মিন দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কিন্তু কোনো ডিলেই হচ্ছে না।
তো বোঝা যাচ্ছে যে এই দুইটার ভেতরে বেশ একটা মানে বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে। অর্থাৎ কিনা আমরা যদি মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে মিন দিয়ে রিপ্লেস করে সিমুলেশন রান করতাম, তাহলে এই দুইটার ভেতরে মানে রিয়ালি যেটা হতো এবং মানে মিন দিয়ে রিপ্লেস করলে যেটা হবে, মানে দুইটার ভেতরে বেশ একটা বড় মানে ডিফারেন্স বা তারতম্য আছে, সেইটা আর কি। এবং মানে রিয়ালিস্টিক কোনটা? রিয়ালিস্টিক অবশ্যই হাই ডিলেটাই রিয়ালিস্টিক, এবং এই যে জিরো ডিলে এটা আসলে রিয়ালিস্টিক হবে না। তো এই এক্সাম্পলটা হচ্ছে যে আমাদের মানে মানে এটা কেন করা ঠিক হবে না, মানে কেন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে মিন দিয়ে রিপ্লেস করে সিমুলেশন রান করলে করাটা উচিত হবে না, মানে তার একটা মানে এক্সাম্পল হিসেবে এইটা আমরা মনে রাখতে পারি, এবং এই রিলেটেড বেশ কিছু কথাবার্তা আমরা এখানে মনে রাখতে পারি। আচ্ছা, এখন এই স্ট্রং ল অফ লার্জ নাম্বার, এখন স্ট্রং ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্ট যেটা, এটা আমাদের মানে দরকার আছে, মানে ফর্মাল স্টেটমেন্টই দরকার আছে। এবং একইভাবে এই যে কনফিডেন্স ইন্টারভ্যালের এখানে সেন্ট্রাল লিমিট থিওরেমেও ফর্মাল স্টেটমেন্ট এটা মনে রাখা দরকার আছে, মানে সেন্ট্রাল লিমিট থিওরেমেরও আমরা ফর্মাল স্টেটমেন্ট মনে রাখবো, এবং স্ট্রং ল অফ লার্জ নাম্বার সেটারও ফর্মাল স্টেটমেন্ট আমরা মনে রাখবো। এখন এখানে যে কনফিডেন্স ইন্টারভ্যাল এন্ড হাইপোথিসিস টেস্টস ফর মিন, তো অবভিয়াসলি এখান থেকে খুব অবভিয়াস প্রিপারেশন যে মানে ডাটা দেওয়া থাকলে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে পারি কিনা, ডাটা দেওয়া থাকলে আমরা হাইপোথিসিস টেস্টিং করতে পারি কিনা, মানে এগুলি তো খুবই আসলে বেসিক বিষয়। তা সেইটা আমাদের ওই অনুযায়ী প্রিপারেশন আসলে নিতে হবে, মানে এই ধরনের যে এক্সাম্পল ডাটা দেওয়া থাকলে আমরা কনফিডেন্স ইন্টারভাল বানাতে পারি কিনা, এবং হচ্ছে যে আমরা হাইপোথিসিস টেস্টিং করতে পারি কিনা সেইটা। আর এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে জেড ইন্টারভাল এবং আরেকটা হচ্ছে টি ইন্টারভাল। জেড ইন্টারভাল যেটা মানে আমাদের বইতে এই যে অ্যাপ্রক্সিমেট ইন্টারভাল হিসাবে বলা আছে, মানে এইভাবে বলা আছে যে জেড ইন্টারভালটাকে অ্যাপ্রক্সিমেট ইন্টারভাল হিসাবে। আর আমরা যদি খেয়াল করি টি ইন্টারভালটাকে তারা কিভাবে বলছে, মানে অল্টারনেটিভ কনফিডেন্স ইন্টারভাল, টি ইন্টারভালকে তারা হচ্ছে এইভাবে বলছে এক্সাক্ট, এক্সাক্ট কনফিডেন্স, মানে এক্সাক্ট বলছে টি। আর মানে আমাদের বইতে এইভাবে বর্ণনা করা আছে, মানে সরাসরি জেড এবং টি পরীক্ষাতে থাকতেও পারে, আবার হয়তো এইরকম ভাবেও থাকতে পারে যে মানে অ্যাপ্রক্সিমেট বললে আমরা বুঝবো জেড, আর এক্সাক্ট বললে মানে আমরা বুঝবো যে মানে আসলে আমাদেরকে ইনডাইরেক্টলি মানে টি যেটা ওইটা ব্যবহার করতে হবে। অথবা কিনা পরীক্ষার কোশ্চেনে যদি সরাসরি বলে টি ইন্টারভাল জেড ইন্টারভাল তাহলে তো হলোই। আবার এরকম হতে পারে হয়তো ইনডাইরেক্টলি মানে বলছে এক্সাক্ট, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে টি বের করতে হবে। আর ইনডাইরেক্টলি বললো যে অ্যাপ্রক্সিমেট, তাহলে জেড বের করতে হবে, এরকম হতে পারে। আচ্ছা, আর এখানে আরো কিছু ডেফিনিশন আছে, যে যেরকম কাভারেজ কাকে বলে, এরকম কাভারেজের ডেফিনিশন, এরকম কিছু কিছু টার্ম এখানে আছে। মানে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, যেরকম আপার ক্রিটিক্যাল পয়েন্ট লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে, এই ধরনের কিছু ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, মানে সেইটা হচ্ছে আমাদের তাহলে দরকার হবে। হুম। আচ্ছা, তাহলে আমি এখন চ্যাপ্টার প্রথমে চলে যাচ্ছি। তো চ্যাপ্টারের প্রথমে হচ্ছে যে বেসিক প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এগুলি মানে যে মানে কিছু কিছু জিনিস হচ্ছে খুবই বেসিক, যে এই ধরনের এক্সাম্পল যেগুলি মানে এই যে এখানে এক্সাম্পল গুলি আমরা দেখতে পারি। তো এরপরে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি, এবং আরেকটা হচ্ছে যে জয়েন্ট প্রবাবিলিটি মানে যে কন্টিনিউয়াস কেসের জন্য কেমন, আরেকটা হচ্ছে আহ ডিসক্রিট কেসে কেমন, মানে জয়েন্ট প্রবাবিলিটি এবং থেকে মার্জিনাল প্রবাবিলিটি যে বিষয়টা, মানে এখানে যে এক্সাম্পল, এই ধরনের এক্সাম্পল আমাদের বেশ ভালোভাবেই দেখতে হবে, এবং এই ধরনের এক্সাম্পল যদি এক্সারসাইজে থাকে সেগুলিও দেখতে হবে। তো এগুলি আসলে যে খুব
আহ অনেক ডিফিকাল্ট সেটা না, তা মানে দেখতে হবে আর কি আমাদের এই ধরনের প্রবলেম, অর্থাৎ যে জয়েন্ট প্রবাবিলিটি এবং হচ্ছে যে মার্জিনাল প্রবাবিলিটি এবং এই রিলেটেড ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলি আমাদের মানে ভালোভাবে এই প্রিপারেশন নিতে হবে। উম, আর এছাড়া মানে এখানে এই যে কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করা বা কোরিলেশন ক্যালকুলেট করা এই ধরনের আহ, বিষয়ও আমাদেরকে দেখতে হবে, মানে এই ধরনের অঙ্ক টঙ্ক থাকতে পারে। এখন এরপরে যে সিমুলেশন আউটপুট ডেটা স্ট্যাটিস্টিক প্রসেস, তো এখানে আমাদের যে কোভেরিয়েন্স স্টেশনারি প্রসেস কাকে বলে, কোভেরিয়েন্স স্টেশনারি প্রসেসের এই যে এখানে ডেফিনিশন আছে, এবং কোভেরিয়েন্স স্টেশনারি প্রসেস রিলেটেড এই যে একটা এক্সাম্পল আছে, এই যে 4.22 মানে MM1Q এর সঙ্গে এক্সাম্পল দিয়ে আমরা কোভেরিয়েন্স স্টেশনারি প্রসেস এই যে এইখানে যে একটা ডেসক্রিপশন আছে, তো এইটা পরীক্ষার জন্য দরকার হতে পারে, মনে রাখতে হতে পারে। যে ওয়ার্ম আপ পিরিয়ড কাকে বলে, মানে এই রিলেটেড কিছু মানে টার্ম বা ডেফিনিশন আছে। এরপরে এস্টিমেশন অফ মিনস ভেরিয়েন্স এন্ড কোরিলেশন, তাই এখানে নিশ্চয়ই আমাদের মনে আছে যে আনবায়াসড এস্টিমেটর কাকে বলে, এবং অর্থাৎ যে যখন এটার যেটা দিয়ে যেই টার্মটা দিয়ে আমরা আসলে কোনো একটা কোয়ান্টিটি বা প্যারামিটারকে এস্টিমেট করছি, মানে যদি এক্সপেক্টেড ভ্যালু নিলে ঠিক সেইটাই পাই, মানে এটাই তো ডিজায়ার্ড, তো তাহলে হচ্ছে আনবায়াসড। কোন পজিটিভ বায়াস থাকলে বা নেগেটিভ বায়াস বলতে আসলে কি বোঝায়? পজিটিভ বায়াস মানে হচ্ছে যে এটা আসলে ওভার এস্টিমেট কিনা মিউ এর থেকে বড় হয়ে যাবে, আর আন্ডার এস্টিমেট করা মানে হলো মিউ এর থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ কিনা নেগেটিভ বায়াস থাকে, অর্থাৎ কিনা এই ধরনের জিনিসপত্র আসলে মানে ধারণা থাকতে হবে আর কি। তা যেরকম ধরা যাক এই যে এইখানে এখানে হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স দিয়ে আমরা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স কে এস্টিমেট করতে চাই, এবং এটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর, কিন্তু এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাটা হলে এটা হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডাটা হলে এটা হবে, কিন্তু যদি সেইটা যদি না হয় তখন হবে কি না, তখন আসলে হবে না। এই যেরকম এই যে এখানে একটা বিষয় আছে যে উম, যে আউটপুট ডাটা অলওয়েজ কোরিলেটেড, সেই জন্য তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না। তো ইন্ডিপেন্ডেন্ট না হলে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট না হলে স্যাম্পল মিনের এক্সপেক্টেড ভ্যালু নিলে পজিটিভ কোরিলেশন যদি থাকে, তো তাহলে এটা আসলে নেগেটিভ বায়াস থেকে, অর্থাৎ কিনা যে এখানে এটা আসলে এটা থেকে স্মলার দেন হবে, মানে যাকে আমরা এস্টিমেট করতে যাচ্ছি অ্যাকচুয়ালি তাকে তার থেকে কম আসবে। মানে কেন কম আসবে এটা আসলে এই ইকুয়েশনেই মানে বোঝা যাচ্ছে যে কেন কম আসবে। আর এছাড়া যদি হচ্ছে মানে এখানে বোঝা যাচ্ছে যে পজিটিভ কোরিলেশন থাকলে মানে এই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে আসলে এইখানে মানে এটার থেকে আসলে কম আসবে। এখন কথার কথা যদি নেগেটিভ কোরিলেশন থাকতো তখন কি হতো, নেগেটিভ কোরিলেশন থাকলে আসলে এটা প্লাস হয়ে যেত, তো তখন আসলে ওভার এস্টিমেট করবে, তখন তখন আসলে আমাদের ওভার এস্টিমেট করবে সেইটা আর পজিটিভ বায়াস থাকে। তা এই বিষয়টা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, মানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যে আমরা এইখান থেকে তাহলে আহ স্যাম্পল মিন দিয়ে আমরা এই যে পপুলেশন মিনকে মানে আনবায়াসড এস্টিমেটর হিসাবে হতে পারে, আর যে স্যাম্পল ভেরিয়েন্স কি আসলেই পপুলেশন ভেরিয়েন্সের জন্য আনবায়াসড এস্টিমেটর কিনা, ইন্ডিপেন্ডেন্ট হলে অবশ্যই, কিন্তু যদি মানে রিয়াল ওয়ার্ল্ডে মানে দেখা যায় যে হচ্ছে কোরিলেশন থাকবে, তা পজিটিভলি কোরিলেটেড হলে কি হবে এবং নেগেটিভলি কোরিলেটেড হলে কি হবে, মানে এই জিনিসটা আমাদের ভালোভাবেই মানে মনে রাখতে হবে। এখন এইখানে একটা বিষয় যেটা যে এই এই ধারাবাহিকতায় যে মানে এইখানে যে
যে যদি পজিটিভ কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন থাকে, বা যদি আউটপুট ডাটা কোরিলেটেড হয়ে থাকে, তো তখন আমাদের এইটার অবস্থা কি হচ্ছে, অর্থাৎ কিনা যে এক্স বার এন এর ভেরিয়েন্স সেটা যদি আমরা এস্টিমেট করতে চাই, তখন সেটার অবস্থা কি হচ্ছে। মানে এই যে আনবায়াসড এস্টিমেটর অফ ভেরিয়েন্স অফ এক্স বার এন, মানে সেইটা মানে যদি কোরিলেশন না থাকতো, তখন এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা করতে পারি। কিন্তু যদি কোরিলেশন থাকে, তখন কিন্তু বিষয়টা বেশ জটিল হয়ে যাচ্ছে। তাই এখন আহ এখান থেকে আমরা কি মনে রাখতে পারি এইখানে? হ্যাঁ, পরীক্ষার জন্য যেটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে যদি কোরিলেশন থাকে, মানে আউটপুট ডাটা যদি কোরিলেটেড হয়, তা তখন আমরা যদি এই ভেরিয়েন্স অফ এক্স বার এন কে এস স্কোয়ার এন বাই এন দিয়ে এস্টিমেট করতে চাই, তো তখন এরর কিভাবে কিভাবে হতে পারে। মানে একটা হচ্ছে যে আমরা যে কোরিলেশন টার্মটা ইগনোর করে যাচ্ছে সেই কারণে এরর হবে। আরেকটা হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের বায়াস থাকতে পারে সেইটা, অর্থাৎ কিনা কোরিলেশন থাকলে মানে আমাদের দুই দুই ভাবে এরর হচ্ছে সেইটা। মানে এস স্কোয়ার এন যেটা, মানে সেটাও তো ঠিক মতো বেরোবে না। মানে সেটাও তো হচ্ছে যদি পজিটিভলি কোরিলেটেড হয়, তো তখন তো এটা ঠিকভাবে বেরোচ্ছে না, এটা তো কম আসবে, আন্ডার এস্টিমেশন হবে। তো সেই জন্য এরর হবে। মানে এটা হচ্ছে এররের একটা, মানে সেই কারণে এরর হচ্ছে। আর আরেকটা এরর হচ্ছে যে এই এক্সপ্রেশনে নিজেই আবার রোজে আছে, সেটাও আমরা হচ্ছে হিসাবে নিচ্ছি না। তা তাহলে সেই কারণে, অর্থাৎ কিনা কোরিলেশন থাকলে মানে দুইটা এররের উৎস আছে। প্রথম উৎস হলো যে যেহেতু পজিটিভ কোরিলেটেড ছিল, সুতরাং আমাদের এই এস স্কোয়ার এনটাও আমরা ঠিক মতো বের করতে পারবো না, অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা থেকে কম হবে পজিটিভ। এবং রিয়েল ওয়ার্ল্ডে সাধারণত যে পজিটিভলি কোরিলেটেড, বা আমরা যে MM1 কিউ এর এক্সাম্পলটা কোভেরিয়েন্স স্টেশনের প্রসেসের জন্য দেখে আসলাম, যে এখানে তো আসলে পজিটিভ কোরিলেশন ছিল, কোরিলেশন হচ্ছে পজিটিভ কোরিলেশন ছিল। তাই এখন, এবং পজিটিভ কোরিলেশন হচ্ছে যে যখন এই যে এই রো এর ভ্যালু হাই, যখন তখন মানে খুব বেশি পরিমাণেই ছিল। তা পজিটিভলি কোরিলেশন থাকলে তাহলে এরর হওয়ার প্রথম কারণ হলো এই যে এইখান থেকে এই আহ, মানে আমরা মানে পপুলেশন ভেরিয়েন্স সেটা ঠিক মতো বের করতে পারবো না, এস্টিমেট করতে পারবো না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এই এক্সপ্রেশনের ভেতরেই আহ এই টার্মগুলি তো আমরা ইগনোর করে যাচ্ছি, এইটা তা সেই কারণে এরর হচ্ছে। তা এখন এখান থেকে একটা এক্সারসাইজের অঙ্ক আছে, এই যে প্রবলেম 4.17। তা সেটাও আসলে আমরা দেখতে পারি, যদিও প্রবলেম 4.17 মানে সলভ করতে গেলে আসলে এই যে এইটাই প্রমাণ করতে হয়, এবং এইটার সঙ্গে আসলে এইটা এবং এইগুলি বেশ মানে 4.6 এবং 4.8 মানে এগুলি বেশ জড়িত। তাই এই মানে এক্সারসাইজের প্রবলেমটা দেখা খুব মানে সহজ না হওয়ারই কথা। তবে তোমাদের কেউ ম্যাথমেটিক্যালি ইনক্লাইন্ড হলে মানে দেখতে পারো। আর এখানে এই এক্সাম্পলটা তো হচ্ছে আসলে মানে মোরলেস স্ট্রেট ফরওয়ার্ড, আসলে যে ডাটা দেওয়া থাকলে আমরা যে স্যাম্পল ভেরিয়েন্স বের করলাম এবং সেই অবস্থায় কেমন হচ্ছে সেইটা আর কি। তবে এই রকম প্রবলেম দেখতে গেলে আসলে 4.6টা হয়তো দিয়ে দিতে হবে, কারণ এরকম একটা জিনিস নিশ্চয়ই মুখস্থ করাটা সম্ভব না। মানে এইরকম অঙ্ক যদি, এই অঙ্কই যদি দেওয়া থাকতো, তাহলে আসলে আমাদের মানে এইখানে প্রথমে আমরা ক্যালকুলেট করছি যে সেটা হচ্ছে যে
যে যদি কোরিলেশন থাকে, কোরিলেশন থাকলে তখন কোরিলেশন থাকলে মানে যে আন্ডার এস্টিমেশনের যে মানে আন্ডার এস্টিমেশন এবং যে এরর যেটা মানে সেটা আসলে কেমন হাই হতে পারে মানে আহ সেটারই একটা এক্সাম্পল হচ্ছে এখানে আছে। এবং এটা আসলে প্রপার ওয়েতে করতে গেলে মানে ধরে নিতে হবে যে একজন আসলে মানে এখানে বেশ কিছু জিনিস সাপ্লাই দেওয়া আছে এবং আবার কিছু জিনিস হয়তো সাপ্লাই দেওয়া আসলে নাই, অর্থাৎ কিনা সেটা হয়তো এখানে এটার মাধ্যমে বের করে নিতে হয়েছে। অর্থাৎ কিনা যে এই রকম কোশ্চেন হয়তো আসলেও আসতে পারে। মানে আমাদের কিছু টার্ম হয়তো দেওয়া আছে এবং 4.17 দিয়ে কিছু হয়তো বের করে নিতে হচ্ছে এবং ফাইনালি মানে এই সমস্ত কাজকর্ম করে ফেলার পরে হয়তো এই রকম কিছু একটা মানে বের করতে হলো আর কি, মানে রিয়েল ডাটা দিয়ে। তো যাকগে, তো এটা বেশ ডিফিকাল্ট একটা প্রবলেম হবে আর কি। মানে যদি কেউ ওইটা মানে প্রিপারেশন যদি ওইভাবে নিতে চাও আর কি। আচ্ছা, তো এখন 4.5, যেটা 4.5 তো মনে হয় আমি আগেই বলে ফেললাম। তো তাহলে আমরা আসলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 4 বলে ফেলেছি। তো নেক্সট আমরা চ্যাপ্টার 6-এ যেতে পারি। তো চ্যাপ্টার 5 তো আমাদের নাই। তো চ্যাপ্টার 6 থেকে আমরা কিভাবে রেডি হতে পারি? চ্যাপ্টার 6-এ হুম তো চ্যাপ্টার 6 এর জন্য যে আমাদের মানে চ্যাপ্টার 6 এর মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমরা কিভাবে এই ইনপুট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সিলেক্ট করতে পারি এবং এই জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 এগুলি আমাদের মনে রাখতে হবে। এবং আমরা হয়তো মানে প্রথমে কোনো একটা সোর্স অফ র্যান্ডমনেস এর করেসপন্ডিং আমরা ডাটা কালেকশনের চেষ্টা করতে পারি এবং ডাটা কালেক্ট করেও ফেললাম। ডাটা কালেক্ট করার পরে আমরা কিভাবে মানে ডিস্ট্রিবিউশন স্পেসিফাই করতে পারি, এই জন্য অ্যাপ্রোচ গুলি কি কি, এই অ্যাপ্রোচ গুলি এই যে এখানে আছে এবং কোনটা কার থেকে ভালো। তো অবভিয়াসলি যে 3 হচ্ছে বেশি ভালো, তারপরে 2 ভালো, তারপরে 1 ভালো। তো কেন এরকম মানে এই যে ড্রব্যাক কি, এইগুলি হচ্ছে আমাদের আসলে মানে মনে রাখতে হবে। তারপরে এইখানে আরো কারণ আছে যে কেন 3 কেন 2 এর থেকে ভালো এরকম, মানে কোনটা এই অ্যাপ্রোচ 1 2 3 মানে রিলেটিভ সুবিধা অসুবিধা এবং আরো ডিটেইল কারণ এখানে দেওয়া আছে। অর্থাৎ কিনা এখানে যে আমরা এইভাবে অর্ডার অফ ডিজারেবিলিটিতে এবারে একটা ভাবে র্যাঙ্কিং করলাম, এই র্যাঙ্কিংটা কেন জাস্টিফাইড, এই র্যাঙ্কিং এর পিছনে কারণগুলি কিন্তু আসলে মোটামুটি এইখান থেকেই শুরু হচ্ছে এবং মানে এইখানেও আরো কারণ কন্টিনিউ করছে, মানে 3টা অ্যাপ্রোচ নিয়েই এই অংশটা হচ্ছে শুধুমাত্র 2 এবং 3-এর কম্প্যারিজন। আর যদি আমরা 1-এর সাথেও কম্প্যারিজন চাই তো তাহলে পুরো জিনিসটাই কিন্তু আসলে চলে আসে। আচ্ছা, তা এরপরে ইউজফুল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তা এখানে প্যারামিটার কি কি প্যারামিটার আছে এগুলি কন্টিনিউয়াস এর জন্য। প্যারামিটার, লোকেশন প্যারামিটার, আহ এগুলো হচ্ছে আমরা গামা দিয়ে, স্কেল প্যারামিটার বিটা দিয়ে এবং হচ্ছে শেপ প্যারামিটার আলফা দিয়ে। তা প্যারামিটার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মানে রেডি হতে হবে, প্রিপারেশন নিতে হবে। এখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ভেতরে মানে এখানে হচ্ছে টেবিল আছে এবং এই টেবিলগুলি প্রপার্টি আছে, মানে অ্যাপ্লিকেশন এবং প্রপার্টি এবং এছাড়া এই যে ডেনসিটি এইগুলি আছে। তো এখানে তো আসলে মানে অনেক ইনফরমেশন আছে, সব নিশ্চয়ই আমরা মনে রাখা মানে পরীক্ষার জন্য সম্ভব না। তবে কিছু কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের বেশি আমরা ফ্যামিলিয়ার বা বেশি ইউজফুল, ইউনিফর্ম একটা আমরা হচ্ছে বেশ ফ্যামিলিয়ার। ইউনিফর্মের ডেন্সিটি আসলে আমাদের মনে রাখা উচিত বা ইউনিফর্মের অ্যাপ্লিকেশন কি এটা আসলে আমাদের জানা উচিত। এরপরে এক্সপোনেনশিয়াল আমরা অনেক ব্যবহার করেছি। এক্সপোনেনশিয়ালের ডেন্সিটি আমাদের মনে রাখা উচিত এবং এক্সপোনেনশিয়াল অ্যাপ্লিকেশন আমাদের মনে রাখা উচিত। এবং এছাড়া পরবর্তীতে এই যে এটা যে এমএলই দিয়ে
কিভাবে এটা বের করে সেইটা। এবং আরো এখানে খেয়াল করলে দেখবে যে এক্সপোনেনশিয়ালের সাথে এই যে গামা ডিস্ট্রিবিউশনের সম্পর্ক, এবং গামা এম বিটাকেই হচ্ছে আমরা এম আরলাং ডিস্ট্রিবিউশন বলে থাকি। তো তোমাদের অ্যাসাইনমেন্টে এম আরলাং ডিস্ট্রিবিউশন কাকে বলে এটা আছে। এবং আমরা চ্যাপ্টার 8-এ গেলে দেখব যে এক্সপোনেনশিয়ালের থেকে মানে এই যে গামার একটা রিলেশন, এই রিলেশনটা ব্যবহার করে আমরা গামা র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে পারি। মানে এইটা হলো এই রিলেশনটা পরবর্তীতে আমরা ব্যবহার করে র্যান্ডম ভেরিয়েট জেনারেশন করতে পারবো। মানে উদাহরণস্বরূপ আমাদেরকে যদি পরীক্ষাতে বলে যে এম আরলাং বিটা এর মানে র্যান্ডম ভেরিয়েট কিভাবে জেনারেট করবে, তা আমরা এক্সপোনেনশিয়াল জানি। এক্সপোনেনশিয়াল হচ্ছে যে মাইনাস বিটা লন ইউ দিয়ে করে। তাহলে আমরা পরে ওই চ্যাপ্টার 8-এ গেলে দেখতে পাবো যে কয়েকটা কয়েকটা মানে এখানে এম সংখ্যক আমরা যদি এক্সপো বিটা বের করে তারপরে সাম করি, তো তাহলে আমরা গামা এম বিটা পাবো। মানে ইন্ডিভিজুয়ালি আমরা যদি এম সংখ্যক এক্সপো ওই যে মাইনাস বিটা লন ইউ করে এসে এখানে করি, তো তাহলে সেইটা আর কি এম আরলাং বিটা। মানে এটা হচ্ছে যে কনভলিউশন মেথডে কিভাবে আমরা করতে পারি আর কি। কনভলিউশন মেথডে আমরা কিভাবে এম আরলাং বিটা ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েট বের করতে পারি, মানে বাই ইউটিলাইজিং দ্য প্রপার্টি বা অর বাই ইউটিলাইজিং দ্য রিলেশন বিটুইন এক্সপো বিটা আর হচ্ছে গামা এম বিটা আর কি। মানে গামা আলফা বিটা কিন্তু আমরা হচ্ছে। আর এছাড়া এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে মেমোরিলেস প্রপার্টি। এটা আসলে আমরা মানে জানি আমাদের বিভিন্ন সময়। আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মেমোরিলেস প্রপার্টি আছে হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনও এই মানে মেমোরিলেস, এবং সেই কারণে মানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটাও একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তা এখন গামা এম বিটা যেটা বা গামা আলফা বিটা, তা এখন গামা আলফা বিটার আহ মানে ডেনসিটি নিশ্চয়ই কোনো স্বাভাবিকভাবে মনে রাখা বেশ ডিফিকাল্ট হওয়ার কথা, এবং দরকারও নাই। তবে যেটা দরকার সেটা হচ্ছে যে গামা ডিস্ট্রিবিউশন রিলেটেড বেশ কিছু প্রপার্টি আছে। তো সেগুলি আসলে মানে বেশ কিছু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে এক্সপোনেন্ট মানে এক্সপো বিটার সাথে গামা ওয়ান বিটা যেটা মানে সেটা হচ্ছে রিলেটেড। তারপরে মানে এই যে এম আরলাং বিটার সাথে সম্পর্ক, এবং সেই কারণে এই যে আমাদের যদি এই যে মানে গামা আলফা বিটা হয়, তাহলে আমরা এই যে কিভাবে মানে এই যে এইভাবে করতে পারি, মানে এই যে কিভাবে র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে হবে, মানে এটা আসলে এই কোশ্চেন থেকে মানে অনেকটাই বোঝা যাচ্ছে। মানে আমরা যদি গামা ওয়ান বিটা মানে এম সংখ্যক গামা ওয়ান বিটা আমরা হচ্ছে জেনারেট করব, জেনারেট করলে এবং সেগুলি সাম করব, সাম করলে আমরা হচ্ছে গামা যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করলে এখানে গামা এম বিটা হয়ে যাচ্ছে। আর তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদেরকে যদি বলে গামা এম আরলাং বিটা এর থেকে র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে হবে, তো তাহলে আমরা কি করলাম, আমরা হলো প্রথমে এক্সপো বিটা দিয়ে এক্সপো বিটা বের করলাম। তো এক্সপো বিটা র্যান্ডম ভেরিয়েট জেনারেশন করলাম আমরা মাইনাস বিটা লন ইউ দিয়ে করলাম। মানে এই মাইনাস বিটা লন ইউ দিয়ে মানে এম সংখ্যক আমরা মানে জেনারেট করে ফেললাম। তারপরে তাদের সাম নিয়ে নিলাম। তাদের সাম নিয়ে নিলে আসলে আমরা হচ্ছে এই যে মানে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে গামা ওয়ান বিটা ছিল, এবং যেহেতু এইখানে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে মানে এখানে গামা এম বিটা হয়ে গেল। সেই জন্য এই প্রপার্টি বা এই রিলেশনটা ইউটিলাইজ করে আমরা এম আরলাং বিটা জেনারেট করতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কাই স্কোয়ারের সম্পর্ক আছে। কাই স্কোয়ার উইথ কে ডিগ্রি অফ ফ্রিডম, কাই স্কোয়ার উইথ কে ডিগ্রি অফ ফ্রিডম, মানে এটার সাথে গামার একটা সম্পর্ক আছে। গামা কে বাই টু, মানে গামার যে আলফা বিটা মানে কে বাই টু। তা বোঝা যাচ্ছে যে এখন কে যদি আমাদের হয় ইভেন হয়, তো তাহলে গামা কে বাই টু হবে একটা ইন্টিজার, এবং সেইখানেও আমরা মানে গামা ডিস্ট্রিবিউশন মানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের কে ডিগ্রি অফ ফ্রিডম এটা র্যান্ডম ভেরিয়েট যদি জেনারেট করতে হয়, তাহলে আমরা মানে গামা ডিস্ট্রিবিউশনের থেকে করতে
গামা ডিস্ট্রিবিউশন থেকেও আমরা সেটা করতে পারবো আর কি। মানে কে যদি ইভেন হয় তো তাহলে তো আমরা এখানে আহ মানে এইখানেও আমরা সেখানে একটা ইন্টিজার পাচ্ছি, এবং সেখানে ইন্টিজার পেলে মানে আমরা একটু আগে যে মেথডটা বর্ণনা করলাম সিমিলার টেকনিকই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে কিনা কে যদি অড হয় তো তখন কিন্তু আমরা এখানে আসলে কোনো পাচ্ছি না, মানে ইন্টিজার পাচ্ছি না, বরং এখানে একটা ফ্র্যাকশন পাচ্ছি। ফ্র্যাকশন পেলে তখন কাই স্কোয়ার মানে ওইভাবে ওই এক্সপোনেনশিয়াল যোগ করে পারা যাবে না, তবে সরাসরি গামা ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করে তারপরে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন মানে পারা যাবে। মানে তখন মানে আমাদের কোনোভাবে মানে গামা ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে হবে, হয়তো সেটা অ্যাকসেপ্টেন্স রিজেকশন মেথডে হতে পারে, মানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো যা হোক, যে এখন বিষয়টা হচ্ছে যে কাই স্কোয়ারের সাথে এই রিলেশনটা ইউটিলাইজ করে কাই স্কোয়ার গামার থেকে বের করা যায়, অর্থাৎ কিনা যে আমরা ফার্স্ট স্টেপে কোনো একভাবে গামার থেকে বের, মানে যদি এইটা ইভেন হতো, ইভেন হলে হয়তো এই এক্সপো বিটার ওই দিক থেকে মানে চেষ্টা করে করা যায়। কিন্তু যদি এটা ফ্র্যাকশন হয়, অর্থাৎ কিনা কে হলো অড, তখন তো এই ফ্র্যাকশন এইখানে তো তখন এই এক্সপো যোগ করে আসলে হবে না। তখন হচ্ছে যে অন্য কোনো উপায় আমাদের চিন্তা করতে হবে, যে তখন হচ্ছে যে গামা কোনোভাবে যে গামা আলফাবিটাই আমাদের দরকার, মানে কোনোভাবে আমাদের গামা আলফাবিটারই র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে হবে, এবং তারপরে মানে সেই অনুযায়ী আমরা হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম ভেরিয়েট জেনারেট করা সম্ভব হবে আর কি আমাদের পক্ষে। মানে আমাদের কোনোভাবে যে গামা k/2 এইটা জেনারেট করতে হবে, এবং পরে আমরা সেইটাকে মানে ধরে নিতে পারবো যে এইটাই হচ্ছে কাই স্কয়ার উইথ উইথ প্যারামিটার কে, মানে সেটার জন্য র্যান্ডম ভেরিয়েট আমরা আসলে জেনারেট করেছি। তা আমরা মানে গামা ডিস্ট্রিবিউশনের প্রপার্টি মানে অ্যাটলিস্ট বেশ কয়েকটা আমাদের তাহলে ভালোভাবে দরকার। একটা হচ্ছে যে এইটা, এবং এইটার সঙ্গে আবার এইটা সম্পর্কিত। অন্যদিকে যে আমাদের এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনেরটাও মানে প্রপার্টিটাও আমাদের মনে রাখতে, এবং সামহাও আমরা মানে যদি গামা k/2 মানে আমরা ডাইরেক্টলি কাই স্কয়ার কে বের না করে আমরা হচ্ছে গামা k/2 বাই মানে k/2, 2 এটা বের করব। তো তাহলে আমরা হচ্ছে যে এইভাবেই মানে বলতে পারবো যে আচ্ছা যে আমরা এইটা জেনারেট করেছি, তাহলে সেইটাই হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ কে ডিগ্রি অফ ফ্রিডমের র্যান্ডম ভেরিয়েট। তোমাদের এটা মানে এরকম একটা অ্যাসাইনমেন্টও মনে হয় দেওয়া হয়েছে যে কাই স্কয়ার একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে প্রপার্টি ইউটিলাইজ করে, আরেকটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের সাথে প্রপার্টি ইউটিলাইজ করে। তো গামা কে যদি ইভেন হয় তখন আসলে এই গামা ডিস্ট্রিবিউশনের প্রপার্টিটার থেকে মানে আমরা আসলে এই টেকনিকে চলে আসতে পারবো, মানে গিভেন কে হচ্ছে ইভেন, এবং তখন মানে এই অর্থাৎ কিনা এই যে এক্সপো বিটা জেনারেট করে এখান থেকে করা যাবে। মানে জাস্ট কথার কথা, যদি আমরা চিন্তা করি যে কে এর ভ্যালু হচ্ছে 2y, অর্থাৎ কিনা কাই স্কয়ার 2 ডিগ্রি অফ ফ্রিডম, তো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তো তাহলে এখানে দাঁড়াবে হলো কাই মানে গামা k/2, মানে 2/2 মানে আসলে 1, আর হচ্ছে 2। তো তাহলে আমরা এখানে একটা গামা মানে মানে গামা 1 2 অর্থাৎ কিনা যে গামা 1 2, তো তার মানে এখানে দাঁড়াচ্ছে যে এক্সপো বিটা, তার মানে এক্সপো 2 এক্সপো 2 জেনারেট করে আমরা মানে মাইনাস বিটা ল নিউ, তাহলে হচ্ছে যে আমরা মানে সেইটাই যেহেতু গামা 1 মানে গামা 1,2 বা গামা 1 2 সংক্ষেপে বলি, তো তাহলে আমরা আসলে এইভাবে মানে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ কে এর ভ্যালু বের করে ফেলতে পারি, মানে খুব সহজেই। আবার যদি আমাদের কোশ্চেনে আসে যে আমাদের কে এর ভ্যালু, কথার কথা যে কে এর ভ্যালু হচ্ছে 4, তখন কি হবে? কে এর ভ্যালু 4 আসে, তাহলে আমরা এখানে দেখি চেষ্টা করে যে গামা 4/2, তার মানে হচ্ছে যে গামা 2,2,
গামা 2,2 মানে হচ্ছে যে আমাদের এই যে আমরা যদি এইখানে চলে আসি, যে গামা 2,2 চলে আসলে এক্সপো বিটা আর গামা 1 বিটা হচ্ছে সমান। গামা যদি আমরা এখানে 2,2 বের করতে চাই, তাহলে আমরা আমাদেরকে এইখানে নিয়ে আসতে হবে হচ্ছে 2i। মানে এইখানে গামা 2, মানে আমরা কি চাচ্ছি, মানে কে এর ভ্যালু 4, তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গামা 2,2। আবার যদি বলা থাকতো যে কে এর ভ্যালু 6, তাহলে আসতো এখানে গামা 3,2। এখন একটা বিষয় হচ্ছে কি, যে এখানে মানে তার মানে এক্সপো বিটা হচ্ছে গামা 1 বিটা, আবার এইগুলো এখানে যোগ করা যায়। তো তার মানে হচ্ছে যে গামা 2,2, তার মানে হচ্ছে যে এইখানে আমাদের সুযোগ আছে, এই যে এই সাইডে যোগ করে এইখানে বাড়ানোর সুযোগ আছে। গামা 2,2 মানে হলো যে এখানে গামা 1+1 বিটার ভ্যালু হচ্ছে, কিন্তু এই আলফার ভ্যালু হচ্ছে 1+1, এরকম হতে পারে। অর্থাৎ কি না, মানে 2বার এক্সপো 2 বের করতে হবে, এবং তারপরে সেই দুইটা এক্সপো 2 কে যোগ দিতে হবে, মানে সেই দুইটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এখানে আমরা এখানে তাহলে গামা 1+1, তার মানে হচ্ছে গামা 2, আর বিটার ভ্যালু 2, এইভাবে আমরা বের করতে পারি। যদি এখানে কে এর ভ্যালু 6 থাকে, তো তাহলে আমাদের এখানে হবে গামা 3,2। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে এক্সপো 2 বা এক্সপো মানে বিটা, মানে বিটার ভ্যালু 2, তো তাহলে এক্সপো 2 তিনটা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে সেই তিনটা এখানে যোগ দিতে হবে। তো যোগ দিলে আমাদের এখানে 1+1+1, তার মানে হয়ে গেল যে গামা 3,2। তার মানে মানে কে এর ভ্যালু যত হাই হবে, মানে এইখানে এক্সপো মানে বিটাও তত মানে বেশি নিয়ে এখানে যোগ করতে হবে। তা কে এর ভ্যালু ইভেন হলে এইভাবে করা যাবে, কে এর ভ্যালু অড হলে এইভাবে আমরা পারছি না। তবে মানে সেক্ষেত্রে হচ্ছে মানে এক্সপোর্ট ওয়েতে পারছি না, তবে আমাদের অন্য উপায় আছে। অর্থাৎ কিনা যে আমরা হয়তো কথার কথা যে অ্যাকসেপ্টেড রিজেকশন মেথডে গামা বের করব, এবং সেইভাবে আমরা ওইখান থেকে আমরা গামা k/2 ওইভাবে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন করতে পারি। আর এছাড়া কাই স্কয়ারের সাথে, সরি মানে গামার সঙ্গে হচ্ছে বিটারও ইন্টারেস্টিং সম্পর্ক আছে। তাই এটা অবশ্য আমরা আপাতত কনসিডারেশনে নাও নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের হাতে সময় খুব লিমিটেড। নর্মাল ডিস্ট্রিবিউশন তো আমাদের খুবই পরিচিত, যে এখানে হচ্ছে এরর, এবং এটা আসলে হচ্ছে কোয়ান্টিটিজ যে সাম সাম অফ লার্জ, মানে আরো কয়েকটা র্যান্ডম নাম্বারের সাম নিলে হচ্ছে আমরা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনটা পাই। এটা দুইটা প্যারামিটার আছে, মিউ সিগমা স্কয়ার, কোনটা শেপ কোনটা লোকেশন, এগুলি আমাদের মানে অবশ্যই মনে রাখা উচিত। কোনটা স্কেল, এখানে কোনো শেপ প্যারামিটার নেই, লোকেশন প্যারামিটার হচ্ছে মিউ, আর স্কেল প্যারামিটার হচ্ছে সিগমা। তাই এগুলি মানে কোনটা কোন টাইপের প্যারামিটার, এগুলো আসলে দরকার। আর একটা বিষয় যেটা এর পরের যেটা, এইখানেও দেখা যাবে যে কাই স্কয়ারের সাথে রিলেশন আছে, মানে এই রিলেশনটা পরে আমাদের চ্যাপ্টার 8-এ কাজে লাগবে। এখানেও কাই স্কয়ারের সাথে নর্মাল র্যান্ডম ভেরিয়েটের, যে অর্থাৎ কিনা যে আমরা শুরুতে নর্মাল র্যান্ডম ভেরিয়েট বের করে নিই, তারপরে তাদের স্কোয়ার সামেশন করে, মানে ইন্ডিভিজুয়ালি সেগুলি স্কোয়ার করে সামেশন করে কাই স্কোয়ার উইথ কে ডিগ্রি অফ ফ্রিডম এইভাবে বের করতে পারি। তাহলে আমরা হলো কাই স্কোয়ারের সাথে যে মানে স্পেশাল প্রপার্টি, একটা হচ্ছে নর্মালের সাথে, আবার আরেকটা হলো গামার সঙ্গে, মানে এইভাবে কাই স্কোয়ারকে আমরা আসলে দুই ভাবে বের করতে পারি। তো যাক গে, তা এখন লগ নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, তা লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমাদের কিছু কিছু আইডিয়া দরকার, কারণ এটাও নর্মালের খুব কাছাকাছি, কাছাকাছি ঠিক না, মানে নর্মালের সাথে কিছু সম্পর্ক থাকায় আমাদের এটা দরকার। তা একটা বিষয় হলো যে লগ নর্মাল মানে এই সাধারণ নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল সামেশন নিতে হবে, আর এইখানে এই যে সাম নিলে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আর আমরা যদি মাল্টিপ্লিকেশন
অর্থাৎ কি না যে বেশ কয়েকটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা মাল্টিপ্লাই, তখন হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হয়। অর্থাৎ কি না মানে মানে নর্মালের সঙ্গে এটা মানে এক ধরনের সম্পর্ক আছে। তা এখন তা এইখানেও আমাদের একটা শেপ প্যারামিটার এবং আরেকটা স্কেল প্যারামিটার আছে। আর শেপ প্যারামিটার এখানে, হ্যাঁ শেপ প্যারামিটার তো এটার লগ নর্মালের মিউ সিগমা স্কোয়ার, আর আমাদের এখানে আছে মিউ সিগমা স্কোয়ার। এখানে এখানে আমাদের একটা হচ্ছে শেপ প্যারামিটার এবং আরেকটা হচ্ছে আমাদের স্কেল প্যারামিটার। আচ্ছা, তো এখানে আমাদের, হ্যাঁ তাই এখন আমাদের লগ নর্মালের আমাদের কি মনে রাখতে হবে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এক্স যদি নর্মালি মানে ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে লগ নর্মাল। তা সেই কারণে মানে আমরা যদি নর্মাল র্যান্ডম ভেরিয়েটস কোনো একভাবে জেনারেট করতে পারি, তারপরে সেই র্যান্ডম ভেরিয়েবল মানে র্যান্ডম ভ্যালু বা র্যান্ডম ভেরিয়েটের যদি আমরা ই টু দি পাওয়ার এক্স করি, মানে তাহলে সেইটা দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ কিনা আমরা এই বিষয়টা মনে রাখবো। অর্থাৎ কিনা যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে লগ নর্মাল র্যান্ডম ভেরিয়েট কিভাবে জেনারেট করতে হবে, তো সেটার অ্যান্সার হচ্ছে যে আমরা শুরুতে নর্মাল জেনারেট করব, নর্মাল র্যান্ডম ভেরিয়েট, তারপরে নর্মাল র্যান্ডম ভেরিয়েট যে জেনারেট করলাম সেইটার ই টু দি পাওয়ার এক্স করলে লগ নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এইভাবে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে একটা স্পেশাল প্রপার্টি বা এক ধরনের রিলেশন আছে সেটা ইউটিলাইজ বা ব্যবহার করে আমরা লগ নর্মালের র্যান্ডম ভেরিয়েট জেনারেট করতে পারবো। আচ্ছা, তো এখানে আমাদের তোমাদের ওই যে অ্যাসাইনমেন্টে এরপরে আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, এটা তা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হলো যে আমরা যদি ডাটা কালেক্ট করতে নাই পারি, তখন একটা রাফ মডেল হিসেবে ইউজ করা যায় যে এ এবং বি এবং এম এখানে তিনটা প্যারামিটার আছে। তা এখন ইন্টারেস্টিং হচ্ছে যে এই এখানে এ হচ্ছে লোকেশন প্যারামিটার এবং এখানে বি মাইনাস এ হচ্ছে স্কেল প্যারামিটার, এম হচ্ছে শেপ প্যারামিটার। তা তিনটা প্যারামিটারই এখানে আছে, মানে লোকেশন স্কেল এবং শেপ, তিনটা প্যারামিটারই এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যে আমাদের যে মাঝখানে আমরা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন ছিল, বিটা ডিস্ট্রিবিউশনের ইন্টারেস্টিং বিষয়টাও হলো যে সেখানে দুইটাই ছিল শেপ প্যারামিটার, দুইটাই শেপ প্যারামিটার। আর আমাদের এখানে ট্রায়াঙ্গুলারের ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে তিনটাই আছে, অর্থাৎ যে শেপ প্যারামিটার, লোকেশন প্যারামিটার এবং স্কেল প্যারামিটার তিনটাই আছে। আচ্ছা, তা এখন এ বি এম বলতে আসলে কি বুঝি? এ হচ্ছে যে ধরা যাক যে আমরা কোনো একটা কাজ করব বা কোনো একটা টাস্ক করব, তো সেই টাস্কটা মিনিমাম যে টাইমে করা সম্ভব হবে, মানে সেটা হচ্ছে এ। আর মানে যে এম হচ্ছে মোস্ট লাইকলি টাইম, আর বি হচ্ছে যে সর্বোচ্চ কত টাইম লাগবে। মানে আমরা যে কোনো একটা কাজ করব, তা সেই কাজটা করতে হতে পারে যে 5 দিন লাগতে পারে মানে মিনিমাম, আর সর্বোচ্চ 10 দিন লাগতে পারে, কিন্তু মোস্ট লাইকলি টাইম হয়তো 7 দিন বা 8 দিন, এইটা আর কি। তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে লেফট এন্ড, এটা হচ্ছে রাইট এন্ড, এম হচ্ছে আমাদের মোস্ট লাইকলি টাইম। এটা ট্রায়াঙ্গুলার কেন, যে এই যে এই কারণে যে আমরা এটার ডেনসিটি যেটা মানে সেটা আসলে এরকম ট্রায়াঙ্গল শেপ, সেই কারণে হচ্ছে এটাকে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। তা একটা বিষয় হলো যে আমাদের যে এটার আবার দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার এবং লেফট ট্রায়াঙ্গুলার। অর্থাৎ কিনা যে এম যদি এই সাইডে চলে আসে, তাহলে এটা এইরকম একটা মানে এইরকম মানে এটা ডেন্সিটিটা দেখতে তাহলে হচ্ছে
মানে যে সমকোণী ত্রিভুজের মতো হবে। আবার এম যদি এই বি তে চলে আসে, তো তাহলে তখন হচ্ছে এইরকমটা হবে আর কি। মানে এম টেন্স টু বি হলে সেটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার হয়ে যাবে, আর এম টেন্স টু এ যদি হয়, এই এন্ডে যদি সরে আসে, তো তাহলে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হবে। মানে এদের সাথে আবার বিটা ডিস্ট্রিবিউশনের সম্পর্ক আছে, তো সেটা আমাদের আপাতত দরকার নেই। তা বিষয়টা হচ্ছে যে আমাদের এম যেটা, মানে এম আসলে হচ্ছে মোস্ট লাইকলি টাইম, এবং সেটা এ থেকে বি এর ভেতরেই হচ্ছে থাকে। তা আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে মিন। মিন বা মিউ বা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমরা এই তিনটা এ বি আর এম এইটার যোগ দিয়ে 3 দিয়ে ভাগ করে মানে বের করতে পারি। আচ্ছা, তো এখন এরপরে হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ভেতরে যে মানে একদম বেসিক বার্নৌলি, এটা তো আমাদের অবশ্যই মনে রাখা উচিত। আর এছাড়া ডিসক্রিট ইউনিফর্ম, এরপরে বাইনোমিয়াল। মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কেমন, মানে নিশ্চয়ই তোমাদের আহ মানে অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউশনটা কি আর কি, মানে সেইটা মনে মানে মনে রাখতে হবে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই বিষয়, মানে অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউশনটা কি, মানে এর প্যারামিটার কি বোঝায় সেইটা মনে রাখতে হবে, এইটাই আর কি। নেগেটিভ বাইনোমিয়াল আমরা আপাতত বাদ দিতে পারি। পয়সন, পয়সন তো আমরা বিভিন্ন সময় আসলে ডিসকাস করেছি ক্লাসরুমে, এবং এটার সাথে ওই যে এক্সপোনেনশিয়ালের একটা সম্পর্ক আছে, যে ইন্টার অ্যারাইভাল টাইম যেগুলো, মানে সেইগুলো যদি এক্সপোনেনশিয়াল হতো তাহলে একটা ইউনিট টাইমে মানে টোটাল অকারেন্স কতগুলি, সেইটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, মানে নাম্বার অফ ইভেন্ট যে কোনো একটা ইউনিট টাইমে ঘটে সেটা আর কি। তাই মানে মোটামুটি ভাবে যে এর প্যারামিটার কি এবং সেই প্যারামিটারের বিষয়টা কি আর কি, সেটা মানে মনে থাকলেই হবে। আচ্ছা, তাই এরপরে আমাদের এখানে ইম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশনের ব্যাপার স্যাপার আছে, এগুলি আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। এরপরে এই টেকনিক্স ফর অ্যাসেসিং স্যাম্পল ইন্ডিপেন্ডেন্স, এটা মেইনলি হচ্ছে আহ কোরিলেশন প্লট, এবং আরেকটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এখন এইগুলি আসলে খুব একটা দরকার নাই, তবে কোরিলেশন প্লট জিনিসটা কি, স্ক্যাটার ডায়াগ্রাম জিনিসটা কি, মানে এগুলি আসলে মানে জানা উচিত। আচ্ছা, তো এরপরে অ্যাক্টিভিটি 1 কি, অ্যাক্টিভিটি 2 কি, এবং অ্যাক্টিভিটি 3 কি, এগুলি আসলে আমাদের মানে মানে অ্যাক্টিভিটি গুলি কি এটা তো জানতেই হবে। অ্যাক্টিভিটি 1 মানে নাম কি, অ্যাক্টিভিটি 2 এর নাম কি, অ্যাক্টিভিটি 3 এর নাম কি, এবং সামারি স্ট্যাটিস্টিক্স এর ভেতরে তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি, এবং লেক্সিস রেশিও কি, এবং এগুলির ব্যবহার কি। তো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এগুলি মানে যদি লেক্সিস রেশিওর ভ্যালু যদি 1 হয়, তো তখন সেটা হচ্ছে যে পয়সন, মানে ডিসক্রিটের জন্য। আবার ওই সাইডে যদি আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি এটা যদি 1 হয়, তো তাহলে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সেইটা আর কি। আচ্ছা, তা মানে অবভিয়াসলি মানে এটা আমি খুবই সংক্ষেপে উল্লেখ করলাম, মানে 1 হলে কি হবে, 1 হলে এক্সপোনেনশিয়াল, এবং ওই সাইডে হচ্ছে 1 হলে পয়সন। তা এখন মানে একের কাছাকাছি থাকলে তাহলে হচ্ছে আমরা এইভাবে একটা সম্পর্ক বুঝতে পারি। এখন লেস দেন বা গ্রেটার দেন হলে কি হবে, মানে সেগুলো হচ্ছে আরো ফার্দার ইউজ বা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন হিস্টোগ্রাম এবং আহ, মানে বক্স প্লট, এগুলি পরীক্ষার জন্য সরাসরি দরকার নেই, তবে এমনি মানে হচ্ছে যে কমন নলেজ হিসেবে মানে জানা উচিত সেইটা। আচ্ছা, তাই এরপরে আমাদের অ্যাক্টিভিটি 3টা কি, এবং কাই স্কোয়ার টেস্ট আমরা কিভাবে করতে পারি, তো এগুলি এবং হচ্ছে যে এইখানে যে তোমাদের অ্যাসাইনমেন্টে যে মানে ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন যে কয়েকটা ডিস্ট্রিবিউশনের জন্য উল্লেখ করেছে, মানে কিছু তো এখানে করেও দেওয়া আছে, মানে এক্সাম্পল হিসাবে এই যে করে দেওয়া আছে, এই যে এখানে এক্সাম্পল হিসেবে জিওমেট্রিক এবং এক্সপোনেনশিয়াল করে দেওয়া আছে। সেইটা আর কি। আর এছাড়া মনে হয় তোমাদের অ্যাসাইনমেন্টে বার্নলি দেওয়া আছে, বার্নলি ডিস্ট্রিবিউশন, সেটা তোমরা দেখবে। এরপরে
কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে, মানে কাই স্কোয়ার টেস্ট কিভাবে করতে হয় সেইটা, এবং কাই স্কোয়ার টেস্ট করতে গেলে যে কাই স্কোয়ারের টেবিল লাগে। আর এছাড়া মানে আমাদের এখানে যে একটা গাইডলাইন, গাইডলাইন হচ্ছে যে গাইডলাইনটা হচ্ছে এই যে এখানে বলা আছে, এই গাইডলাইনটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে তো জাস্ট একটা এক্সাম্পল, ওই যে ওই ওই গাইডলাইনটা ফলো করেই করা হয়েছে সেইটা আর কি। আচ্ছা, তাই এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার 7-এ চলে আসতে পারি। তো চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেশন কিভাবে করা যায়। র্যান্ডম নাম্বার জেনারেশনের একটা খুব বেসিক বা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে মিড স্কোয়ার টেকনিক। মিড স্কোয়ার মেথড যেটা, মানে সেটা হচ্ছে যে আমরা একটা 4 ডিজিটের নাম্বার নিলাম, সেটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে 8 ডিজিটের নাম্বার পাওয়া গেল। 8 ডিজিট যদি না পাওয়া যায়, দরকার হলে সামনে শূন্য বসিয়ে 8 ডিজিট বানাতে হবে। তো তারপরে মাঝখান থেকে 4। তো এইটা হচ্ছে আমাদের পরের ইটারেশনে আমরা ইউজ করবো আর কি। মানে এই যে ধরা যাক এইটা দিয়ে যদি শুরু, তো তাহলে এটা স্কোয়ার করলাম, এবং এটার যে মিডিলের 4টা আমরা হচ্ছে নিই। মিডিলের 4টা নিলে এইটাতে, এইটা এখানে নিলাম, এইটা আবার স্কোয়ার করলাম, স্কোয়ার করে এইটার মিডিল 4টা নিলাম, এইভাবে আর কি। মানে এইভাবে হচ্ছে যে যেটা পেলাম সেটাকে আমরা মানে 10,000 দিয়ে ভাগ দিলে এই যে ইউ এর ভ্যালু এইভাবে আমরা জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে খুব সিম্পল, যে মানে জাস্ট একবার জানলেই আসলে মনে থাকে এরকমই একটা জিনিস। তা এখন যে বিষয় যেটা, যেটা একটা প্রবলেম আছে, তো প্রবলেমটা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি জিরোতে চলে আসে। অর্থাৎ কিনা যে এটা আসলে তত ভালো, আহ মানে তত ভালো না আর কি এই টেকনিকটা। মানে এর একটা সিরিয়াস প্রবলেম হচ্ছে যে এটা এই জিরোতে চলে আসে আর কি। আচ্ছা, তা এখন মানে একটা গুড অ্যারিথমেটিক র্যান্ডম নাম্বারের, মানে অবভিয়াসলি মিড স্কোয়ারটা বোঝা যাচ্ছে যে গুড না আর কি, এটাই বোঝা যায় যে এটা ইট ইজ নট এ গুড অ্যারিথমেটিক র্যান্ডম নাম্বার। এগুলি এখন জিনিসটা হচ্ছে যে লিনিয়ার কনগ্রুয়েন্সিয়াল জেনারেটর, মানে সেটা হচ্ছে এলসিজি। তা এটা মানে কিছুটা বেটার আর কি, মিড স্কোয়ার থেকে কিছুটা বেটার। তা এখানে একটা লিনিয়ার ইকুয়েশন আছে এবং সেটাকে মড করতে হয়। তাই এখানে তাহলে প্যারামিটার হচ্ছে এ সি আর এম, সেটা প্যারামিটার। এখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এবং এখানে কিছু বেসিক টার্ম আছে, অর্থাৎ কিনা যে পিরিয়ড, সাইকেল, তারপরে সিড এবং স্ট্রিম, এগুলি আসলে জানা দরকার। আর এগুলি গুগল সার্চ করেও আসলে মোটামুটি, মানে সিড কাকে বলে, স্ট্রিম কাকে বলে, সাইকেল কি, পিরিয়ড কি, মানে র্যান্ডম নাম্বার জেনারেটর, এগুলি সেইটা আর কি। মানে এলসিজির ইকুয়েশন না জানলেও আসলে মানে এই প্রবলেমটা করা সম্ভব, মানে তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা আর কি। মানে ফুল পিরিয়ড মানে এখানে আসলে মানে সবাই আসতে পারবে। মানে এই যে এম যেটা, এম এর ভিতরে মানে আমাদের যে প্যারামিটার আমি বললাম যে এলসিজির এ, সি এবং এম, এই তিনটা হচ্ছে যে প্যারামিটার। তা ফুল পিরিয়ড মানে হলো যে সবাইকেই আমরা নিব। তো তাহলে অ্যাভারেজ, মানে অর্থাৎ কিনা মানে সেই অল পসিবল নাম্বারই আসলে এখানে চলে আসবে, এবং তাদের আসলে মানে অ্যাভারেজ বের করা সম্ভব সেইটা আর কি। এম সংখ্যক জিনিসের অ্যাভারেজ সেইটাই বের করে দেখাতে হবে সেইটা, এটা খুব একটা কঠিন না। এবং আম, মানে আজকে তো তোমাদেরকে আসলে সলিউশনও আমি আজকে দিয়েছি, তাহলে ওই ফোল্ডার থেকে তোমরা আসলে এটা দেখে নিলেই হবে। চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 এর বিষয়টা হচ্ছে যে এখানে কি কি ওয়েতে আমরা করতে পারি। চ্যাপ্টার 8 মানে এখানেও শুরুতে আসলে কিছু বেসিক জিনিসপত্র আছে, যে মানে একটা হচ্ছে যে এক্সাক্ট হতে হবে, এফিসিয়েন্স হতে হবে, মানে এগুলি হচ্ছে মানে ওইখানে যেরকম একটা গুড অ্যারিথমেটিক, গুড একটা গুড র্যান্ডম নাম্বার জেনারেটর বলতে কি বোঝায়, তো এখানেও বিষয়টা হচ্ছে গুড র্যান্ডম ভেরিয়েট জেনারেশন বলতে আসলে কি বোঝায়, ওরকম কিছু বিষয় এখানে ডিসকাস করা আছে। এগুলির খুব একটা আসলে দরকার নেই, মানে বিষয়টা আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এখানে মানে র্যান্ডম ভেরিয়েট জেনারেশনের কিছু জেনারেল অ্যাপ্রোচ আছে। প্রথমটা হচ্ছে ইনভার্স ট্রান্সফর্ম, যে খুবই বেসিক।
এবং এইখানে এই যে এক্সপোনেনশিয়ালের জন্য মাইনাস বিটা লন ইউ কেন হয়, যে এটা হচ্ছে এখান থেকে মানে আমরা বুঝতে পারি। তাই এরপরে ইনভার্স ট্রান্সফর্ম মানে এটা যে মানে আসলে ইনটুইটিভ জিনিসটা মাথায় রাখলেই হবে। ইনটুইটিভলি যে ইনটুইটিভ এক্সপ্লেনেশনটা হচ্ছে এখানে আছে। এখন ইনটুইটিভ এক্সপ্লেনেশনটা আমাদের অর্থাৎ কিনা এই ডায়াগ্রামটা হচ্ছে ইনটুইটিভ এক্সপ্লেনেশন সেইটা আর কি। মানে ইনভার্স ট্রান্সফার মেথডের অনেক কিছু মনে না রাখলেও মানে মেথডটা আসলে কি, মেথডটা হচ্ছে যে আমরা এই যে এই বরাবর একটা ইউ জেনারেট করি এবং তারপরে এই ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে ইনভার্স নিয়ে এখানে চলে আসি আর কি। অর্থাৎ কিনা ওয়াই বের করে এক্স বের করা আর কি। ওয়াই এবং এক্স এইটা মাথায় রাখতে হবে এবং জিনিসটা যে ইনটুইটিভলি কারেক্ট, এটা একটা ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং দরকার। সেই জন্য হচ্ছে এইটা দরকার। মানে এই যে ডেনসিটি ফাংশন যেখানে হাই, তা এই ডিস্ট্রিবিউশন ফাংশনও সেখানে রাইজটা হচ্ছে হাই মানে স্টিপ আর কি, আর না হলে রাইজটা হচ্ছে ফ্ল্যাট, মানে যেখানে হচ্ছে ডেনসিটি ফাংশনটা খুব একটা হাই ভ্যালু নাই সেইটাই আর কি। বোঝা কিনা সেখানে এক্স এর বরাবরও অনেক হবে। তাই এই সাইডে যেহেতু আমরা ইউ দিয়ে জেনারেট করি, তাহলে এই অংশে পড়ার প্রবাবিলিটি আর এই অংশে পড়ার প্রবাবিলিটি সমান, কিন্তু এইটা এই সাইডে ইনভার্স ট্রান্সফর্মে এসে এইটা মানে কম জায়গায়, কিন্তু এটা হচ্ছে অনেক বড় জায়গায় এবং সেরকমই হওয়া উচিত, কারণ এইখানে তো প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে হাই এবং এখানে মানে অনেক অনেক জায়গা মানে এক্স এর অ্যাক্সিসে এসে এক্স অ্যাক্সিসে এটা হলো বেশ স্প্রেড হবে সেইটা, মানে এইটা ইনটুইটিভ ব্যাখ্যা এবং ইনটুইটিভ ব্যাখ্যাটা আমাদের জানা দরকার। আচ্ছা, তা এখন এরপরের টেকনিক যেটা সেটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন খুব একটা ডিফিকাল্ট কিছু না, এটা অনেকটা ওয়েটেড সামের মতো, তা ওইটা খুব একটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। এরপরে কনভলিউশন, কনভলিউশনটা আমাদের অবশ্যই দরকার। যে কনভলিউশনে হচ্ছে যে আমরা এই বেশ কিছু র্যান্ডম নাম্বারের সাম নিয়ে কাজটা করতে পারি এবং বলাই বাহুল্য যে এম আর লাং এর জন্য আমি একটু আগে বেশ কিছুক্ষণ বর্ণনা করলাম যে এম আর লাং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের থেকে মানে মাইনাস বিটা লন ইউ ইনভার্স ট্রান্সফর্মে মাইনাস বিটা লন ইউ করে তারপরে আমরা এইখানে যোগ করে করতে পারি, মানে এইটাই আসলে কনভলিউশন এবং এটা জাস্ট হলো সামেশন, মানে র্যান্ডম ভেরিয়েট জেনারেশনের দিক দিয়ে জাস্ট সামেশন নিলেই হয়ে যাচ্ছে সেইটা। অ্যাকসেপ্টেন্স রিজেকশনও একটা মানে মানে একটা মানে বেসিক টেকনিক, তবে এটা একটু ইনডাইরেক্ট। এখন তোমাদের আহ মানে থিওরিতে যেহেতু মন্টি কার্লোটা নাই, এখন অ্যাকসেপ্টেন্স রিজেকশনের সাথে মন্টি কার্লোর কিছুটা সম্পর্ক আছে। আচ্ছা, তো এখানে ইনডাইরেক্ট বলার কারণ হলো যে আমরা সরাসরি ডেন্সিটি, যেই ডেন্সিটি থেকে বা যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা নিব সেই মানে জেনারেট করতে চাচ্ছি র্যান্ডম ভেরিয়েট, সেইটার থেকে ডাইরেক্টলি না করে আমরা অন্য একটা ডিস্ট্রিবিউশনের থেকে জেনারেট করব। কেন অন্য একটা ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, কারণ অরিজিনাল ডিস্ট্রিবিউশনটা হয়তো খুব একটা ইনভার্স ট্রান্সফর্মের জন্য ফ্রেন্ডলি না, বা সেটা থেকে ডাইরেক্ট মেথড গুলি খুব একটা মানে কাজ করে না। সেই জন্য আমরা হচ্ছে ওইটার থেকে সরাসরি জেনারেট না করে অন্য আরেকটার থেকে জেনারেট। তা এখন যে বিষয়টা হচ্ছে যে অর্থাৎ কিনা যে কথার কথা আর কি, যে আমাদের জেনারেট করতে হচ্ছে এইটা, এটা হচ্ছে এখানে বিটা, বিটা ডিস্ট্রিবিউশন। বিটা ডিস্ট্রিবিউশনের থেকে না করে মানে আমরা তাহলে অন্য একটা থেকে জেনারেট করবো। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে এই ইউনিফর্মের থেকে আমরা জেনারেট করবো, তো তাহলে আমরা ইউনিফর্মের কার্ভটা হচ্ছে ফ্ল্যাট। তা আমাদেরকে প্রথমে হচ্ছে একটা ফাংশন নিতে হবে, সেই ফাংশনটা হচ্ছে মেজরাইজিং ফাংশন বলা হয়। তা মেজরাইজিং ফাংশনটা এরকম যে আমাদের যেই ডেন্সিটি থেকে বের করতে হবে সেই ডেন্সিটিকে এটা সবসময় এটা তার থেকে গ্রেটার দেন অর ইকুয়াল, সেই জন্যই এটার নাম হচ্ছে মেজরাইজিং, মানে এটা মানে বড়, সেই জন্য বড় বলেই সেই জন্য এটার নাম মেজরাইজিং। তা এখন এটা তো এখন একটা বিষয় যেটা যে এইটা কি প্রপার ডেন্সিটি, মানে এটা তো আসলে প্রপার ডেন্সিটি না, কারণ এইটা হচ্ছে ডেন্সিটি ছিল এবং সেইটাকে ইন্টিগ্রেট করলে এরিয়া আন্ডার দ্য কার্ভ 1 হতো। তাহলে এইটাকে যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ করি তাহলে তো সেটা আসলে বোঝা যাচ্ছে 2 এর থেকে বড় হবে আর কি। তাহলে মানে আমাদের এইটা তো মেজরাইজিং ফাংশন যেটা, সেটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কখনোই সেটা আহ মানে ডেন্সিটি হবে না এবং ইন্টিগ্রেট করলে অলওয়েজ গ্রেটার দেন 1 হবে।
তা আমরা যে বললাম যে এই এইটার থেকে আমি জেনারেট করতে চাই, এখন এইটার থেকে জেনারেট করা যাবে না। না, আমাকে হচ্ছে জেনারেট করতে গেলে এটাকে ডেন্সিটি বানিয়ে নিই। ডেন্সিটি বানাতে গেলে তাহলে এটাকে মানে কিছু একটা দিয়ে ভাগ দিতে হবে আর কি। মানে স্কেল ডাউন করতে হবে। স্কেল ডাউন করে এইটা পাওয়া যাবে। এই এইটা ছিল, তাহলে এইটা হলো ডেন্সিটি যেটা থেকে আমি জেনারেট করতে চাই, এটা হচ্ছে এফ। এটা হচ্ছে আমার মেজরাইজিং, এবং আর এক্স হচ্ছে যে মেজরাইজিং কে স্কেল ডাউন করে আর এক্স পাওয়া গেছে, এইটা প্রপার্টিজ। এখন এইখান থেকে আমি জেনারেট করব। তো জেনারেট করলাম মানে মানে কোনো একটা টেকনিকে জেনারেট করলাম, কারণ এখান থেকে জেনারেট করা ইজি। হয়তো ইনভার্স ট্রান্সফর্ম মেথডে জেনারেট করা যেতে পারে। এখন এইটা জেনারেট করাটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে, আচ্ছা, যে এইটা জেনারেট করার অর্থ, এটা জেনারেট করার অর্থ হলো যে আমি এখন এক্স অ্যাক্সিস এর উপরে এসে গেছি। তা এখন আমি সেটা অ্যাকসেপ্টও করতে পারি, রিজেক্টও করতে পারি, এই জন্যই এটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজেকশন। তা এখন আমি এখন হচ্ছে জেনারেট করব আরেকটা ইউ, এবং এইটার উপরে ডিসিশন নিব যে আমি কি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। তা এখন আমার জেনারেট করা ইউটা যদি মানে স্মলার দেন হয় তাহলে অ্যাকসেপ্ট। মানে স্মলার দেন বলতে আমি কি বোঝাচ্ছি, ওইটা হচ্ছে এই মানে এই এই রেশিওটার উপরে ডিপেন্ড করবে। এবং এই রেশিওটা কেন ইনটুইটিভ ওইটাতে আমি পরে যাচ্ছি। আর মানে ছোট হলে অ্যাকসেপ্ট করব, আর না হলে বড় হলে অ্যাকসেপ্ট করব না। তা অ্যাকসেপ্ট না করতে গেলে আমাকে কি করতে হবে, আবার স্টেপ ওয়ানে যে আরেকবার জেনারেট করতে হবে, এবং আরেকবার জেনারেট করে আবারও জিজ্ঞাসা করতে হবে যে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। সেজন্য যতক্ষণ না আমি অ্যাকসেপ্ট করতে পারছি ততক্ষণ এই কাজ করতে হবে। তা এখন আসা যাক যে কেন এই রেশিওটা ইনটিউটিভ কেন। তা এইটাকে আসলে এই গুণ করলে হয়ে যায় আর কি। মানে এই যে এই ইউ এর সঙ্গে আমি যদি টি ওয়াই কে মাল্টিপ্লাই করি, তো তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সের কন্ডিশন হচ্ছে যে এফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ মাল্টিপ্লাইড উইথ টি ওয়াই। আমরা আশা করি যে এই যে মানে কোনটা এই টি হচ্ছে মেজরাইজিং ফাংশনটা ছিল, অর্থাৎ কিনা যে এইখানে ছবি আঁকলে ভালো। এইখানে এই এই যে এই ছবিটা হচ্ছে বেশ ইনটুইটিভ। মানে ব্যাপারটা হলো যে কোনগুলি অ্যাকসেপ্ট করা হয়েছে কোনগুলি রিজেক্ট করা হয়েছে। যে এই যে এই এর ভিতরে ব্যাপারটা হলো যে এই ছবিটাতে দেখানো হয়েছে যে আমাদের এই টি এর উপরে যেই মানে ছোট ছোট গুলি আছে এগুলি সবই হচ্ছে জেনারেট হয়েছিল, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে খালি এই, এবং বাকিগুলি আসলে অ্যাকসেপ্ট হয়নি। তো বাকিগুলি অ্যাকসেপ্ট হয়নি কেন সেটার আহ বিষয়টা হচ্ছে এইখানে দেখানো আছে। অ্যাকসেপ্ট হয়েছে আসলে কোন ডটগুলি, সেই ডটগুলি অ্যাকসেপ্ট হয়েছে যেটা আসলে এফ অফ ওয়াই এর আন্ডারে পড়েছে। তা অর্থাৎ কিনা এই পেয়ারটা আমরা এখানে প্লট করে দেখিয়েছি যে যেইগুলি এই যে মানে মেজরাইজিং ফাংশনের নিচে তো সবাই আছে, কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের যেই ডেন্সিটিটা থেকে আমরা জেনারেট করতে চাচ্ছি সেইটার আন্ডারে কয়জন পড়ছে। তো এখন তোমরা যদি চিন্তা করে দেখো যে এই জিনিসটা মন্টি কার্লোতে আমরা যে একটা বলতাম যে স্কোয়ার এর ভেতরে সার্কেল থাকতো, এবং সার্কেলের ভেতরে যারা থাকতো তারা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হতো, বাকিরা রিজেক্টেড হতো। তো এই বিষয়টা কিন্তু একই রকম। এটার ভেতরে যারা আছে তারা অ্যাকসেপ্টেড হয়েছে, বাইরে যারা আছে তারা হচ্ছে রিজেক্ট হয়েছে। মানে এটা সেই মন্টি কার্লো এক্সাম্পলের সঙ্গে মানে সেই জন্য সম্পর্ক আছে। অর্থাৎ কিনা এরা সবাই জেনারেটেড হয়েছে, কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে খালি এই মানে যারা হলো কার্ভের নিচে আছে তারা অ্যাকসেপ্টেড হয়েছে, এবং কার্ভের উপরে বা বাইরে চলে গেলেই রিজেক্ট হয়েছে। তো এইটার কারণে হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজেকশন। এবং হচ্ছে যে মন্টি কার্লোর যে আমরা ল্যাবে সেশনাল করলাম, তা আমরা যেটা বুঝতে পারছি যে অ্যাকসেপ্টেন্স মানে রেশিওটা হাই হলে ভালো, আমাদের এফিসিয়েন্সির জন্যও ভালো সেইটা আর কি। তা এখন অ্যাকসেপ্টেন্সের সঙ্গে মেজরাইজিং ফাংশনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মানে এফিসিয়েন্সির সঙ্গে আর কি। মানে আমাদেরকে মানে বুঝতে হবে যে প্রিন্সিপল অফ অ্যাকসেপ্টেন্স রিজেকশন ইজ কোয়াইট জেনারেল। আর আমাদের এফিসিয়েন্সির জন্য যে হচ্ছে রিজেক্ট কম হয় সেটা ভালো। রিজেক্ট কম কখন হবে, যখন মেজরাইজিং ফাংশনটা যদি এটার কাছাকাছি হয় তাহলে রিজেকশন কম হবে।
তো সেই জন্য মেজরাইজিং ফাংশনটাকে এইভাবে চেঞ্জ করে নেওয়া একটা সাজেস্ট করা হচ্ছে, যে পিস ওয়াইজ লিনিয়ার মেজরাইজিং ফাংশন, যেটা হচ্ছে যে আমরা এই মানে বাকি এটার কাছে নিয়ে এসেছি। তা কাছে নিয়ে আসলে তখন রিজেকশন গুলি কম, এফিসিয়েন্সিটা বাড়বে, এইটাই আর কি। মানে এই যে তাহলে এই যে ইম্পর্টেন্ট রোল ইন এফিসিয়েন্সি ইন টু ওয়েজ, তোমরা এই টু এটা মানে মানে মনে রাখবে আর কি। মানে চয়েস অফ মেজরাইজিং ফাংশন এফিসিয়েন্সিতে কিভাবে ভূমিকা রাখে, সেইটা আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে জেনারেশন, কারণ স্টেপ ওয়ানে তো আমাকে মেজরাইজিং ফাংশনের থেকেই জেনারেট করতে হবে। তাহলে মানে যেহেতু জেনারেট করতে হবে, তা ওখানে মানে যদি ইজি হয় তাহলে আমি তাড়াতাড়ি জেনারেট করতে পারবো। কিন্তু আবার সেকেন্ডটা হচ্ছে যে রিজেকশনও কম হতে হবে, সেইটা আর কি। তা এখন এখানে হয়তো কিছু ট্রেড অফ থাকতে পারে, কারণ হচ্ছে যে আমি যদি এরকম মেজরাইজিং ফাংশন নেই যেটা জেনারেট করা ইজি, কিন্তু রিজেকশনও হবে বেশি বেশি, তাহলে হবে না। মানে হবে না বলতে এফিসিয়েন্সি খারাপ হবে, এইটাই আর কি। এবং সেই কারণেই মানে আলটিমেটলি যে তারা এই যে পিস ওয়াইজ লিনিয়ারে গেছে, যে যেখান থেকে জেনারেশন অতটা মানে একদম ফ্ল্যাট হলে যত হতো অত ইজি না, কিন্তু রিলেটিভলি মানে ম্যানেজেবল, সেইটা আর কি। তার কিনা যে ট্রেড অফ করে এইরকম মানে মেজরাইজিং ফাংশন এরকম আসলো আর কি। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স রিজেকশনের ব্যাপার। আর আমি তোমাদেরকে এই যে এটা সাপ্লাই দিয়েছি, যে এটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে কিভাবে করা যায় আর কি। মানে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাকসেপ্টেন্স রিজেকশন দিয়ে কিভাবে করা যায়। তো এখানে বাড়তি আর একটা সুবিধা হলো যে এখানে একটা সিমেট্রি আছে। তো সুতরাং এই 50% করে মানে খালি পজিটিভ সাইডের জন্য করে, তারপরে আরো একটা ফার্দার ইউনিফর্ম নাম্বার জেনারেট করে আমি কখনো কখনো নেগেটিভে আসতে পারি বা কখনো কখনো পজিটিভে যেতে পারি আর কি। মানে ইউ যদি 50%-এর জন্য আমি হচ্ছে যা পাচ্ছি তাই, আর 50%-এর জন্য সামনে মাইনাস সাইন দিয়ে আমি হচ্ছে বসে দিচ্ছি। অন্যভাবে চিন্তা করতে পারো যে -1 দিয়ে মাল্টিপ্লাই করে, এইভাবে আর কি। তো এখন এইটার সাথে এই আমাদের এক্সপোনেনশিয়াল মানে যে ডেনসিটির যেটা এক্সপোনেনশিয়াল মানে বিটার ভ্যালু 1 চিন্তা করে করা যায় আর কি। তা এখন ওই যে এফিসিয়েন্সি কোশ্চেন, যে এখানে এফিসিয়েন্সি কেমন আসে, যা হোক, যে এখানে এফিসিয়েন্সির এত চিন্তা না করেও মানে মূল জিনিসটা হলো যে আমরা মানে স্টেপ গুলি কি হবে আর কি, বা কিভাবে আমরা জেনারেট করবো, সেইটা আর কি। অবশ্য স্টেপের সঙ্গে আসলে এই সি এর ভ্যালুগুলি আসলে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত, সুতরাং আসলে ক্যালকুলেশন আসলে লাগে আর কি। মানে এইখানেও যেরকম এই মানে এই যে সি, সি আসলে ক্যালকুলেট করতেই হয়, এবং এই সি এরটার সঙ্গে এফিসিয়েন্সিটা জড়িত, কারণ এইটার উপরেই তো পরে আবার ডিটারমিন যে আমি অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো। কাজে সিটা আসলে বের করতে হয়, কাজে সিটা এখানেও বের করতে হবে আর সি বের না করলে হয় না। সি এর উপরই অনেক কিছু ডিপেন্ড করছে। তো যাই হোক, যে এটা আসলে দেখলে পারা যাবে, এরকমই আমার মনে হয় যে এটা আচ্ছা। তো তাহলে আমাদের চ্যাপ্টার 8ও গেল, এখন হচ্ছে চ্যাপ্টার 13। তো চ্যাপ্টার 13 থেকে মোটামুটি আমরা যা যা দেখেছি, চ্যাপ্টার 13 থেকে একটা তো হচ্ছে এজেন্ট বেসড সিমুলেশন। তা এজেন্ট বেসড সিমুলেশনের ভেতরে যে আমরা হচ্ছে এজেন্ট বেসড সিমুলেশনটা কাকে বলে, এজেন্ট বেসড সিমুলেশনে যে আমাদের একটা আমরা বয়েড এক্সাম্পল দেখেছিলাম, এইখানে রুল গুলি কি কি, তারপরে এখানে ইমার্জেন্ট বিহেভিয়ার কাকে বলে। ইচ্ছা হলে যদি তোমরা ইমার্জেন্ট বিহেভিয়ার এবং হচ্ছে সেলফ অর্গানাইজিং প্রপার্টির ভালো ডেফিনিশন যদি আমাদের টেক্সট বুকে না পাওয়া যায়, তাহলে গুগল সার্চ করে বের করে নেওয়া যেতে পারে।
মানে আজকাল তো গুগল সার্চ করে এই সহজেই মানে এআই উত্তরে মানে কিছু মানে জিনিসপত্র পাওয়া যায় আর কি। আচ্ছা, তো এই যে এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে যে মানে এই যে এবিএস কিভাবে, এবিএস কখন কোন কোন সিচুয়েশন অ্যাপ্লাই করা যায় সেইটা, তারপরে কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম, এগুলি তো তোমাদের আসলে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। আচ্ছা, তা এখন সেলুলার অটোমাটা নিয়ে তোমাদের ক্লাসে আমি কিছু ডিসকাস করেছিলাম, এবং সেলুলার অটোমাটা ছাড়াও এই কন্টিনিউয়াস মানে সিমুলেশনের এক্সাম্পল হিসেবে হচ্ছে সিস্টেম ডাইনামিক্স। তাই এইখানে আমি আসলে তোমাদের ক্লাসে মেইনলি ডিসকাস করেছিলাম হচ্ছে এই ইকুয়েশনগুলি, এবং এইটার সাথে প্রপোর্শনেট, এবং এইগুলি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মতো চিন্তা করা যায়, যে ডিএক্স ডিটির সাথে এইটা মানে নেগেটিভ হলে মাইনাস আসে, আর এগুলি তো কনস্ট্যান্ট, মানে এইটার সাথে এইটার মানে যেহেতু এই এক্স টি এবং ওয়াই টি মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাচ্ছে সেটার ভ্যালু যদি হাই হয়, তাহলে ডিএক্স ডিটি যেটা মানে সেটা তো আসলে মানে প্রে পপুলেশনের জন্য হচ্ছে খারাপ, কিন্তু এক্স টি ওয়াই টি সেটা হচ্ছে প্রিডেটর পপুলেশনের জন্য ভালো। এক্স টি ওয়াই টি মাল্টিপ্লাই করে যদি বড় হয়, তো সেইটা আর কি। আবার মানে কারেন্টলি যদি প্রেরা বেশি থাকে তখন তো এদের জন্য খারাপ কম্পিটিশন। আর মানে এক্স টি যেটা তাদের জন্য ভালো, কারণ হচ্ছে আমরা চিন্তা করছি যেটা যে তারা নিজেরা বংশবৃদ্ধি করবে, মানে মানে প্রে যারা তারা হচ্ছে তৃণভোজী, এবং আপাতত আমরা ধরে নিচ্ছি মানে ভেজিটেশন বা ভেজিটেবল এসবের সমস্যা নাই আর কি। সেই জন্য তারা মানে সাফিসিয়েন্ট ফুড অ্যাভেলেবল সেইটা আর কি। আর এদের জন্য তো ফুড হচ্ছে এরা, সেইটা কম্পিটিশন মানে এর তো একটা মানে লিমিটেড আছে। আচ্ছা, তো এখন এইগুলি সলভ করলে যেটা হয়, সলভ করলে দেখা যায় যে এর একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে যে ইনিশিয়ালি যদি প্রে এবং প্রিডেটর দুজনেই যদি পজিটিভ থাকে, তাহলে এরা অলওয়েজ পজিটিভই থাকবে। মানে ইনিশিয়াল কন্ডিশন যদি অলওয়েজ পজিটিভ হয়, তাহলে দে উইল মানে সব টাইমের জন্য এরা পজিটিভ হবে। মানে অর্থাৎ কিনা এটা কখনোই আসলে প্রে আসলে কখনো প্রিডেটররা খেয়ে শেষ করতে পারবে না, সেটাই আর কি। এবং এরা আসলে এই যে পিরিয়ডিক, মানে এটাও আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, অর্থাৎ কিনা এই যে পিরিয়ডিক সেইটা। আচ্ছা, তা এখন পিরিয়ডিক জিনিসটা, আর এছাড়া মানে আরেকটা জিনিস হলো যে এই স্টক অ্যান্ড ফ্লো ডায়াগ্রাম। স্টক অ্যান্ড ফ্লো ডায়াগ্রাম এটা আসলে ওই যে কন্টিনিউয়াস হলে যেরকমটা হয়। তা এখন এইটা খুব ডিফিকাল্ট সেটা না, যে এই কোয়েশ্চেনটা মনে রাখলে পারা যায় আর কি। মানে এইটা যদি এইটা কিভাবে আসে, মানে এটা মনে হয় তোমাদেরকে ক্লাসে ওই যে আমি দেখিয়েছিলাম, এই যে এইটার সাথে মানে ইনভার্সলি রিলেটেড নাকি মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সেই জিনিসগুলি ডাইরেক্টলি রিলেটেড না ইনভার্সলি রিলেটেড, মানে সেইটা, এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এইগুলি। তো এখন এইটা মনে থাকলে মানে এটা তো মানে মনে না থাকলেও একটু ইনটুইটিভলি বের করে নেওয়া যায়, এবং এইটার থেকে এইটাও বের করে নেওয়া যায় আর কি। সেইটা মানে এই যে কিভাবে কিভাবে মানে এক্স ওয়াই দুজনেই মিলে হচ্ছে মানে এইখানে পজিটিভ, মানে এই যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে আসলো, মানে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুলি এখানে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই যে বার দিয়ে ঢুক, আর এই যে ডেথ দিয়ে মানে ফ্লো আসবে, এবং ফ্লো মানে ফ্লো ইনটু, আর একটা হচ্ছে ফ্লো আউট আর কি, বার্থ এবং ডেথের মতোই আর কি। এবং এই যে ভালভ গুলি মানে কন্ট্রোল করবে সেইটা আর কি। তা আসলে এইটা এই ইকুয়েশনেরই একটা ভিজুয়াল মানে ফর্ম, ইকুয়েশন গুলির থেকে এটা আসলে পারা যায় সেটা আর কি। তা তোমাদের অ্যাসাইনমেন্টেও এটা আছে, এবং এটা আমাদের দরকার হতে পারে। আচ্ছা, তো তাহলে এগুলো সবই আসলে কম বেশি আমি ডিসকাস করলাম, আর বাকি থাকলো যেটা সেটা হচ্ছে তোমার এই যে সেলুলার অটোমাটা এবং সেলুলার অটোমাটার। এখন সেলুলার অটোমাটা নিয়ে আমি তো তোমাদের ক্লাসে কিছুটা ডিসকাস করেছিলাম, যে গেম অফ লাইফ, এবং আরেকটা জিনিস হলো তোমাদের অ্যাসাইনমেন্টে আছে, সেটা হচ্ছে
যে যে সেলুলার অটোমেটাগুলির মানে মূল জিনিসটা হচ্ছে ওই যে রুল 90 ডিসকাস করেছিলাম, তোমাদের যদি মনে থাকে যে রুল 90 জিনিসটা এখানে, রুল 90 জিনিসটা আমি এই যে এখানে খুলে রেখেছিলাম যে মানে সেলুলার অটোমেটা কাকে বলে, মানে এটা এই যে মানে এটা তোমাদের ক্লাসরুমে দেখানো হয়েছিল। এবং এইখানে যে রুল 90 হচ্ছে একটা ইম্পর্টেন্ট রুল। এটাকে রুল 90 কেন বলা হয়, কারণ এই এইটা এটার বাইনারি ভ্যালু 90 সেজন্য। তাই এখন বাইনারি ভ্যালু এরকম অনেক হতে পারে। তাই এই পার্টিকুলার মানে অনেক হতে পারে মানে বোঝাই যাচ্ছে 0 থেকে 55 256টা হতে পারে। এবং এগুলির আসলে ক্লাসিফিকেশনও আছে। এবং ক্লাসিফিকেশন এই যে এখানে জাস্ট এরকম কিছু ক্লাসিফিকেশন গুলি, মানে যে ইউনিফর্ম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, ইউনিফর্ম পিরিয়ডিক ক্যাওটিক আর কমপ্লেক্স, সেটা আর কি। তা জাস্ট হচ্ছে এই ক্লাসগুলি মনে রাখলেই হবে আর কি। তা এখন মানে প্রথমত মানে রুল 90টা বুঝতে হবে সেইটা আর কি। যে আমি ধরে নিচ্ছি যে তোমাদের রুল 90টা ক্লাসে যখন পড়েছিলাম তোমাদের মোটামুটি মনে আছে, এবং সেই সময় তোমরা ক্লাসে ইন্টারাকশনও মানে করেছিলে যে এই যে এইখানে একটা মিস্টেক আছে সেটা আর কি। মানে এটা এই সাইডটা হচ্ছে যে 0 0 0 0 0 1, এইখানে মানে 0 থেকে 7 পর্যন্ত। তা এখন এই যে এইটা আসলে 6 1 1 0, মানে তোমরা যে ক্লাসে পয়েন্ট আউট করেছিলে। তো এখন ব্যাপারটা হলো যে রুল 90তে আহ মানে নেক্সট স্টেটটা হচ্ছে এক্সর করে পাওয়া যায়। তো এখন কথার কথা এখানে তো রুল 91ও হতে পারে, মানে রুল মানে 1 1 0 সেটাও একটা ইম্পর্টেন্ট রুল, রুল 110, রুল এরকম আরো বিভিন্ন রুল আছে। মানে জাস্ট এটার বাইনারি ভ্যালু চেঞ্জ করলেই পাওয়া যাবে। তা এখন কথা হলো রুল 90তে এটা হচ্ছে যে মানে দুইটা নেইবার এক্সর করে পাওয়া যায়। তা নেইবার বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এই সেলটার নেইবার হচ্ছে পাশের দুইটার সেল। তা আমরা চাইলে হয়তো মানে যদি আমি বলি যে হচ্ছে সেল মানে এই সেলের দুই পাশে ওয়ান ডাইমেনশনাল যেহেতু, যে এইটা এবং এইটা নেইবার না ধরে আমি হচ্ছে দুই ডিস্টেন্সেও নেইবার নিব, তাও হতে পারে। মানে মানে নেইবারহুড এইভাবে হচ্ছে ডিফাইন করা যেতে পারে আর কি। রুল 90টা কোথায় যেন, রুল 90টা গেল কোথায়, এইটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা এই যে রুল 90 হচ্ছে এইটা আর কি। হুম, তা এখন এই যে রুল 90টা হচ্ছে এটা যদি আমি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এরকম করলে এইরকম আস্তে আস্তে আসে। এটা হচ্ছে আমি এই যে এক্সেলে পড়েছি। তা এই যে সবাই জিরো, শুধু এইটা হচ্ছে 1। তো এই অবস্থায় আমি যদি জেনারেশন গুলি এই যে এই রুল 90 এখানে লিখেছি অল 0 থেকে অল 1 সেইটা। তা এখন যে এইটা যদি এই এইখানে 1 আছে এবং এই সাইডে আছে 10টা 0, এই সাইডে আছে 10টা 0। যদি এইদিকেও আরো মানে নেওয়া যায়, মানে এইদিকেও 15টা এইদিকেও 15টা, তাহলে হলো এটা আরো মানে সুন্দর দেখায় আর কি। তা এইটা আমি এই যে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইটা এই যে এই যে এই এরকম ভাবে হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে বিষয় আর কি, যে মানে এই মানে প্যাটার্ন যেটা মানে এটা যদি এখানে আরো বেশি রাখা হয় তাহলে মানে প্যাটার্নটা আরো সুন্দরভাবে বোঝা যায়। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে মানে মানে এটা আরো ওয়াইড হয় সেটা আর কি। তো এরকম মানে বিভিন্ন রুল হতে পারে, মানে এটা জাস্ট রুল 90-র জন্য আমরা এটা করলাম। তা রুল 90 না হয়ে ওই যেটা আর কি যে ক্লাসিফিকেশনটা ওই জন্যই ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ধরনের এরকম রুল আছে সেইটা আর কি। যে ইম্পর্টেন্ট রুল যেরকম এই যে ক্লাস 3 আছে রুল 30 একটা ইম্পর্টেন্ট। তা আমরা এই রুল 30 যেটা দেখি, 30 এখন রুল 30 যেটা
থার্টি যদি দেখি, কোনটা হচ্ছে সহজে আসছে না, তাই তো। রুল থার্টি দেখলে এই যে এইরকম আসে, মানে আমাদের রুল থার্টি হচ্ছে ক্লাস থ্রি, মানে এটা হচ্ছে ক্যাওস, সেই রকম আর কি। তা আমরা এরকম রুল থার্টি ওয়ান যদি দেখি, তা রুল থার্টিটাও একটা ইম্পর্টেন্ট। রুল থার্টিটা হচ্ছে, এটাও আমি তোমাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম, যে এই যে ক্যাওটিক, এই অর্থাৎ কিনা মানে এইখানে এটা হচ্ছে এইরকম শেপ আসে আর কি। মানে হোল প্যাটার্ন দেখতে গেলে এটা আসলে অনেক ওয়াইড নিতে হবে। মানে আমি তো মাত্র এখানে 10টা নিয়েছি, এবং এটা হচ্ছে রুল নাইনটির জন্য। তো যাই হোক, যে আমাদের মানে মানে ক্লাসিফিকেশন গুলি আমি কেন পাচ্ছি, মানে এক্সাম্পল মুখস্থ রাখতে হবে না, মানে জাস্ট হচ্ছে যে ক্লাস গুলি মনে রাখলে হবে। যে একটা হতে পারে ইউনিফর্ম, মানে ফাইনালি মানে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস স্টেটে আসে। আর একটা হচ্ছে পিরিয়ডিক, অর্থাৎ কিনা যে স্টেবল অথবা অসিলেটিং হতে পারে। আরেকটা হচ্ছে ক্যাওটিক, মানে এটা হচ্ছে সিউডো র্যান্ডম। মানে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, যে এই যে রুল থার্টির থেকেও আমরা এই যে সিউডো র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি কিভাবে। এই রুল থার্টি এখানে ইমপ্লিমেন্ট করে, যে মাঝখানের কলামটা হচ্ছে সিউডো র্যান্ডম, মানে দুইটা কলাম না, জাস্ট একটা কলাম। এই যে এই মাঝখানের কলামটা নিয়ে আমরা হচ্ছে এইখান থেকে জেনারেশনের কাজে বা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার জেনারেশনের কাজে ইউজ করতে পারি। মানে এই এটা হচ্ছে রুল থার্টির একটা এক্সাম্পল আর কি। মানে এটা যে তোমরা ইচ্ছে হলে সার্চ করে দেখতে পারো, যে রুল থার্টি র্যান্ডম নাম্বার জেনারেশনে ইউজ হতে পারে। রুল থার্টিটা হচ্ছে এই যে জেনারেটিং র্যান্ডম নাম্বার। এই রুল থার্টির থেকে এটা আসলে মানে এর একটা অ্যাপ্লিকেশন। যে ক্লাস থ্রি রুল, মানে মূল কথা হলো যে ক্লাস থ্রি রুলগুলির থেকে আমরা হচ্ছে সিউডো র্যান্ডম হলে হতে পারে। আর কমপ্লেক্স যেটা, সেটা আসলে মানে আমরা মানে এগুলি ক্যাপেবল অফ বিলিভ টু বি ক্যাপেবল অফ মানে সহজভাবে বলতে গেলে মানে যেটা আসলে ওয়ানেও পড়ে না, টু এও পড়ে না, থ্রিতেও পড়ে না, সেটাই হচ্ছে ক্লাস ফোর। এবং সেগুলি আসলে আহ মানে এর একটা এক্সাম্পল হচ্ছে রুল 110। তা যাই হোক, এই বিষয়টা যেটা, যে মানে এটা আসলে হচ্ছে মিক্স অফ অর্ডার অ্যান্ড র্যান্ডম, সেইটা আর কি। মানে এই এক্সাম এই অংশটা সম্ভবত এইখান থেকে পড়লে মনে থাকতে পারে, যে ইউনিফর্ম সেইটা, স্টেবল মানে এটা হচ্ছে অসিলেশন থাকতে পারে, আর কেওস মানে এটা হচ্ছে মানে মানে র্যান্ডম বা সিডো র্যান্ডম টাইপের। আর কমপ্লেক্সিটিটা হচ্ছে মিক্স অফ অর্ডার আর random। আচ্ছা, তা মোটামুটি এইখানে আমি শেষ করি।